আর হাসবো নেন না। আরে না হাসলে কি অন্ধ করে দিতে পার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাসি দেন মিয়া, আপনার হাসির জন্য মিয়া পুরো ক্লাস বন্ধ করে গেছে। আজকে এইভাবেই আমরা হাসবো আর হাসতে হাসতে শিখবো। কারণ বাংলার মজা যদি পেতে চান, নাচিস স্যারের ক্লাস যারা মিস করবেন তারা বাংলার ক্লাস মিস করা মানে আপনার পড়া পুরো মজাটাই মিস করা। কারণ মজায় মজায় কিভাবে বাংলা শিখতে হয় এবং মজার মজার উদাহরণের চলে কিভাবে আপনারা বাংলাকে এনজয় করবেন, এই ব্যাপারটা আজকের ক্লাস করলে বুঝতে পারবেন। এবং আজকের ক্লাসে আমরা প্রায় 500 প্লাস এমসিকিউ রেখেছি। স্যার আজকে পর্ব 1 নিয়ে আলোচনা করবেন। আপনাদের উপস্থিতির উপর ডিপেন্ড করবেন যে স্যার আসলে আজকে 500 এমসিকিউ সলভ করাবেন না নাগাতার চালাইতেই থাকবেন, কতদূর চালাবেন এটা ডিপেন্ড করবে। রাত যত বাজে বাজুক, তাই হ্যাঁ চলবে সারা রাত। স্টুডেন্ট যখন বলবে যে স্যার এখন অফ, তখন অফ। কি কয় ভাই? বাহ, অসাধারণ। ভাই এটা কি কয়? একটা দেন। সমস্যা নাই। কারণ এই বিগত বছরের পরীক্ষা থেকে কিন্তু একদম 90% কমন পড়ে কিন্তু যে কোনো পরীক্ষা। আচ্ছা, এখন আমি একটা কথা বলি ভাইয়া। আজকে বিসিএস এর প্রশ্ন আছে সব। স্যার আমি একটা কথা বলি, সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমার একটা স্টুডেন্ট কল দিছে, কল দিয়ে বলতেছে যে ভাইয়া আমি তো নিবন্ধন বেসে ভর্তি হয়েছি, কিন্তু আপনাদের হাইলাইটসে তো 11 থেকে 20 গ্রেডের কোশ্চেন দেওয়া। তা আমি ওনারে বললাম যে কখনো কি জীবনে দেখছেন যে নিবন্ধনে যে প্রশ্নটা আসছে ওটাই নিবন্ধনে 5 বার আসছে? বরং যেটা বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে ওটাই নিবন্ধনে আসছে, ওটাই প্রাইমারিতে আসছে, ওটাই বিসিএস এ আসছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে কলিজার ভাই কলিজার বোন, আপনাদের জানায় অনেকটা ভুল আছে। কারণ যেটা নিবন্ধনে একবার আসে ওটা পরের বছর নিবন্ধনে দিবে না। এক্স্যাক্টলি। বরং ওই জায়গায় পরের বছর আমি 11 থেকে 20 গ্রেডের আপডেট কোশ্চেনগুলো কমন পাবো। এক্স্যাক্টলি। কারণ যারা কোশ্চেন কর্তা তারা ভাই একটু অ্যানালাইসিস করে কোশ্চেন করে। কথা বুঝতে পারছেন? আপনি নিবন্ধনে যেটা প্রশ্ন আসছে শুধু নিবন্ধনের জন্য নিবন্ধনের বিগত বছরের কোশ্চেন সলভ করলে আপনার হবে না। নিবন্ধনের জন্য আপনার 11 থেকে 20 গ্রেডের কোশ্চেন সলভ করতে হবে, প্রাইমারি কোশ্চেন সলভ করতে হবে, সলভ করতে হবে। তাইলে দেখবেন যে আপনার কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। কমন পড়ে যাবে, আপনি 80% হুবহু কমন পাবেন। আর 20% সবসময় তারা ক্রিয়েট করার চেষ্টা করে, বেসিক থাকলে সবাই পারে। এক্স্যাক্টলি। কথা কি বুঝতে পেরেছেন? যাই কলিজার ভাই বোন, সবাইকে আমি হাম্বল রিকোয়েস্ট করব যাতে করে আমরা সবাই ক্লাসটাকে এনজয় করতে পারি। তো সবাই আমরা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিব যে আমাদের আচ্ছা সবকিছু তো ক্লিয়ারই আছে। হ্যাঁ ক্লিয়ার ওই তো। আচ্ছা, যারা আজকে ম্যাথ ক্লাসটা করছেন একটু কমেন্ট করেন ঝটপট। আর যারা এখনো শেয়ার করতেছেন না, মেনশন করতেছেন না, কলিজার ভাই কলিজার বোন, এত কষ্ট করে আমরা ক্লাস নিব বা প্রতিনিয়ত আমরা ক্লাসে শিডিউল দিচ্ছি, এত কষ্ট করতেছি কার জন্য? আপনাদের জন্যই তো। আপনারা একটু শেয়ার করলে কি হয় বলেন? ও আগামীকালকে ওদেরকে আমরা বই আজকে পাঠানোর কারণে আগামীকালকে শেয়ার করছে কত জানেন? প্রায় 1000 শেয়ার হচ্ছে। আজকেও আমরা যেটা করব, আজকের ক্লাসেও যারা কলিজার ভাই কলিজার বোন, আজকের ক্লাসেও যারা আমরা সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারীর মধ্যে থাকবো, আমি আবার বলতেছি নাসির স্যারের ক্যারিয়ার প্লাস বইটা আগামীকালকে ইনশাআল্লাহ 2 জন পাবেন। সর্বোচ্চ শেয়ারকারী একজন, সর্বোচ্চ মেনশনকারী একজন, টোটাল 2 জনকে আমরা আজকেও এই নাদুস নদুস কিউট স্যারের বইটা কিন্তু গিফট হিসেবে প্রদান করব। আর আজকে ক্লাসটাও কিন্তু নাদুস নদুস কিউট স্যারেরই। কথা বুঝতে পেরেছেন? তো সাজু স্যার একটু কিছু বলেন। না আমি আগে বলি, সোহাগ ভাই, জুবায়ের ভাই, আপনারা খুব মেহেরবানি করে খুব মনোযোগের সাথে একটু দেখেন যে কারা সর্বোচ্চ শেয়ার করতেছে এবং সর্বোচ্চ মেনশন করতেছে। অবশ্যই তাদের নামটা লিখে রাখবেন এবং তাদের সাথে যোগাযোগ করে যেন অবশ্যই বইটা দেওয়া হয়। প্লিজ মেহেরবানি করে গতকালকের মতো আজকেও বইটা পাঠিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, প্রতিদিন যারা আজকে যারা ম্যাথ ক্লাস করছেন মামুনুল স্যার, এবং আজকে যারা সাজু স্যারের বিকাল 3 ইংরেজি ক্লাস করছেন, এবং নাসির স্যারের যারা সন্ধ্যা 7টার ব্যাচের বাংলা ক্লাস করছেন, ক্লাসগুলো কেমন ছিল একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি কিছু স্টুডেন্ট তারা একটু বলবেন যে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, একটু কমেন্ট করে জানাবেন। আজকে দুপুরের ক্লাস কেমন ছিল বলেন? আজকে দুপুরের সাবজেক্ট ক্লাসটা কেমন ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা কেমন ছিল, বেসিক ক্লাসটা একটু কমেন্ট করে। জ্যামিতি ক্লাস হয়েছে, জ্যামিতি ক্লাস কেমন ছিল একটু জানাবেন মেহেরবানি করে। এবং বাংলা ক্লাসও কিন্তু ছিল। কেমন এনজয় করে? স্যার একদিনে 3 ক্লাস হয়েছে, বাংলাও হইছে, মানে হচ্ছে ম্যাথও হইছে, ইংরেজিও হয়েছে। বলেন ক্লাস কেমন ছিল? দ্রুত 11 মিনিটে 48 জন কমেন্ট করছে। আলহামদুলিল্লাহ। ইংলিশ ক্লাসও হয়েছে। কলিজার ভাই কলিজার বোন, আমরা যে কেমন ক্লাস নেই আমাদের কলিজার ভাই বোনগুলোই কিন্তু জানায় দেয়। কথা বুঝতে পেরেছেন? আমরা এমন না যে আপনাদেরকে ফাপড় ভাইরা বললাম যে ভাই আমি সেই ক্লাস নেই, ভাই আমি কেমন ক্লাস নেই এটা রিভিউ দিব আমার স্টুডেন্টরা, কলিজার ভাই বোনেরা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা,
প্রিয় ভাই বোন, আমি আবার বলছি আজকে শেয়ার করে দিতে হবে এই কারণে, কারণ বাংলা যে এত সুন্দর করে মজা করে পড়া যায় সেটা কিন্তু আমাদের নাসির স্যার দেখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। প্রতিনিয়তই আপনাদেরকে দেখাচ্ছেন এবং স্যার একটা প্রশ্ন থেকে 20টা 30টা এমন সময় গেছে স্যার একটা প্রশ্ন নিয়ে আধা ঘন্টা পার করে দিচ্ছে। সো প্রশ্ন কতটা ডিপে যাওয়া যায়, কতটা বেসিক সহকারে পড়া যায় এটা কিন্তু আমাদের স্যার খুব সুন্দর করে জানেন এবং খুব সুন্দর করে আপনাদেরকে শেখান। তো মেহেরবানি করে আমরা শেয়ার করে দিব। আগামীকাল কিন্তু একদম সকাল 9:30টায় কিন্তু আমাদের সাজিদ স্যারের বেসিক বেজের ইংরেজি ক্লাস। আগামীকাল নিবন্ধন, প্রাইমারি, বিসিএস 10 থেকে 20তম গ্রেড, এটিও কোর্স এবং উপজেলা সমাজকর্মী সকল কোর্সের সাথে দেখা হবে আগামীকাল সাজিদ স্যারের সাথে। সুতরাং আজকে যারা ভর্তি হবে বা আজকে যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু কালকে সাজিদ স্যারের একদম বেসিক ক্লাসগুলো পাবেন। ক্লাস কিন্তু মিস দিবেন না, সরাসরি লাইভ ক্লাস করার চেষ্টা করবেন সবাই ইনশাআল্লাহ। এই তো গুড, 10টা শেয়ার করেছি, 20টা শেয়ার করেছি, স্যার আমাকে বই দিবেন। গুড, হ্যাঁ বই দিব, অবশ্যই দিব। জুবাল ভাই একটু লিখে রাখেন যে আমাদের সর্বোচ্চ শেয়ারকারী যিনি থাকবেন তার নামটা লিখে রাখেন। আচ্ছা, আমি বইটা আবারও দেখাচ্ছি। এই বইটাই আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন। কুরিয়ারের চার্জটাও আমাদের থাকবে। সর্বোচ্চ শেয়ারকারী একজন পাবেন, সর্বোচ্চ মেনশনকারী। আমরা মনে হয় বেশি কথা বলা ঠিক হবে না। ঠিক আছে স্যার, ক্লাস শুরু করে দেন ইনশাআল্লাহ। ওকে স্যার, ওকে। এটা কমেন্ট তো দেয়া যায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা যায়। আচ্ছা ইয়ে একেবারে কবিতার ভিতরে সূত্রগুলো গুড 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 গুড। আচ্ছা দেখেন, চণ্ডীমঙ্গল কাব্যের উপাসক চণ্ডী কার স্ত্রী 44তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এই প্রশ্নটাই আবার দেখবেন এটিও পরীক্ষা ধরবে, এই প্রশ্নটাই দেখবেন আবার প্রাইমারিতে ধরবে, না হয় বিশেষ পরীক্ষা ধরবে, না হয় রেলওয়ে ধরবে, না হয় ভূমি মন্ত্রণালয় এই প্রশ্ন ধরবে। অর্থাৎ পিএসসির অধীনে যে নন কাটার পরীক্ষাগুলো হয় এই পিএসসির অধীনে কিন্তু এই কোনো না কোনো চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা আবার ধরবে। তার প্রশ্নটা কি, চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? আমরা জানি যে মনসমঙ্গল কাব্য মধ্যযুগের একটা টপিক হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পর আমরা যে টপিকটা পড়ি সেটা হলো বৈষ্ণব পদাবলী। আর এই বৈষ্ণব পদাবলী পরে যে আমাদের যে টপিকটা আছে সেটার নামই হলো কি মঙ্গল কাব্য। কারণ আমরা জানি যে ধর্ম বিষয়ক মধ্যযুগের যে ধর্ম বিষয়ক এক ধরনের কাব্য হলো মঙ্গল কাব্য। অর্থাৎ যে ধরনের কাব্য কি শ্রবণ করলে বা পাঠ করলে সর্বপ্রকার মঙ্গল হয় এবং সর্বপ্রকার অকল্যাণ বিনাশ বা ধ্বংস হয় তাকেই বলে মঙ্গল কাব্য। তা এই মধ্যযুগের মঙ্গল কাব্যের প্রধান ধারা হলো তিনটে। আমরা সবাই জানি যে মনসমঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদা মঙ্গল কাব্য। আর এই তিনটা মঙ্গল প্রধান ধারার ভিতরে প্রথম হলো মনসমঙ্গল কাব্য। আর এখানে কিন্তু মনসমঙ্গল না, দ্বিতীয় হলো চণ্ডীমঙ্গল কাব্য। এই চণ্ডীমঙ্গল কাব্যের কি এখানে বলছে উপাসক চণ্ডী কার স্ত্রী? উত্তরটা যে বলতে পারবেন, দেখি দেখি কে কে পারেন। ওয়াও, বলছেন শিব শিব শিব। হ্যাঁ, মহাদেব শিব। উত্তরটা কিন্তু সবারই হয়েছে যে স্যার উত্তরটা হবে মহাদেব শিব। হ্যাঁ, এখানে প্রজাপতিও না, বিষ্ণুও না, জগন্নাথ না, উত্তরটা হবে শিব। হ্যাঁ, মহাদেব শিবই কিন্তু এই চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী। এবার একটু দেখেন, অন্নদা মঙ্গল কাব্যে এরকম যদি আবার কোনো পরীক্ষা ধরে যে অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা কার স্ত্রী, অন্নদা মঙ্গল কাব্যে আবার ধরতে পারে যে অন্নদা মঙ্গল কাব্যে এরকম একটা বানাই দিল আর একটা চাকরি পরীক্ষা দিল যে অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা কার স্ত্রী, অন্নদা কার স্ত্রী। বলেন এটা কার? উত্তরটা কার? বলেন, অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা কার স্ত্রী? বলেন, এই প্রশ্ন ধরতে পারে অন্নদা মঙ্গল কাব্যে অন্নদা কার স্ত্রী? বলেন তো, এরকম দিতে পারে কালিকা মঙ্গল কাব্যে কালিকা কার স্ত্রী? বলেন না এটা কার? আবার বলতে পারে শিবের স্ত্রীর নাম কি? দেখেন একটা জিনিস কি, শিবের স্ত্রীর নাম কি? শিবের স্ত্রীর নাম কি? শিবের স্ত্রীর নাম কি বলেন তো? এক নম্বরে আছে পার্বতী, এক নম্বরে কি আছে? পার্বতী। 2 নম্বরে আছে কি? চণ্ডী। 3 নম্বরে আছে কি? বাসুলি। 4 নম্বরে আছে কি? দুর্গা। বলেন না। 5 নম্বর কি? কালী দেবী। বলেন না কা? বলেন বলেন। 6 নম্বরে বলেন 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 বলেন। এগুলো আমি বিশেষ ক্লাসে অনেকবার পড়িয়েছি, 44-এর আগেও। চণ্ডী 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 চণ্ডী। দেখেন একটা যারা হিন্দু ধর্মাবলম্বী আছে, সনাতন ধর্মাবলম্বী, তারা কিন্তু এটা অলরেডি বুঝে গেছেন যে উত্তর কোনটা হবে। আপনারা এইটা একটু বলেন যে শিবের স্ত্রীর নাম কি? একটা প্রশ্ন দিলাম, শিবের স্ত্রীর নাম কি? দেখেন অপশন দিচ্ছি 6টা। প্রথম লিখছি পার্বতী, 2 নম্বর লিখছি চণ্ডী, 3 নম্বর লিখলাম বাসুলি দেবী, 4 নম্বরে দুর্গা দেবী, 5 নম্বরে কালী দেবী, 6 নম্বর লিখছিলাম সবগুলো। উত্তরটা কি বলেন তো? স্যার এত বহু হ্যাঁ, অর্থাৎ একই দেবীর বিভিন্ন রূপ। আসলে ভাইয়া এখানে একই দেবীর বিভিন্ন রূপ, আর কিছুই না। লিখছেন একই দেবীর বিভিন্ন রূপ।
তাহলে এখন তাকে শিবের স্ত্রীর নাম কিন্তু সবগুলোই মনে রাখবেন, এগুলো মনে রাখবেন কিন্তু। তাহলে এই যে অন্নদা মঙ্গল কাব্যে অন্নদাকে, হ্যাঁ এই যে অন্নদা, এও কিন্তু অন্নদাকে। আরো একটা আছে এই যে 6 না আরো তো আছে, 6 নম্বরে আমরা বানাই দিতে অন্নদা দেবী, 6 নম্বর তো বানাইলাম না, এই অন্নদা দেবী, অন্নদা দেবী। 7 নম্বরে সবগুলো, 7 নম্বরে কি সবগুলো, 7 নম্বরে কি সবগুলো লিখছে, সবগুলো কি সবগুলো সবগুলো সবগুলো। ওকে, মনে থাকে জানো। তাহলে আমরা দেখেন এই যে শিবের স্ত্রীর নাম কি, একই দেবীর, এগুলো কয়েকটা রূপ। তাহলে কি পার্বতী, চণ্ডী, বাসুলী, দুর্গা, কালী দেবী, অন্নদা দেবী, এসবগুলাই, এই সবগুলো অর্থাৎ একজনের বিভিন্ন নাম, অর্থাৎ একই দেবীর বিভিন্ন নাম, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে পয়েন্টটা লিখে দিলাম, এটা অনেক যারা মুসলিম আছেন এখানে, অন্য ধর্মাবলম্বী, তারা অনেকেই জানতেন না। এই যে চণ্ডীমঙ্গল কাব্যে উপাস্য চণ্ডী কার স্ত্রী, ঠিক আছে, এই চণ্ডী কিন্তু এই যে চণ্ডীমঙ্গল কাব্যে চণ্ডী কি কার স্ত্রী, তাহলে এটা হলো উত্তরটা হবে শিব। তার একই দেবী কয়েকটা রূপ, পার্বতী, চণ্ডী, বাসুলী, দুর্গা, কালী দেবী, অন্নদা দেবী। ক্লিয়ার সবাই? প্রশ্নটা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা, পারবেন তো? ক্লিয়ার কিনা কথা না। এই কাব্যগুলোর কাহিনী কিন্তু জোস। আমি কিন্তু বিসিএস এর ক্লাসে কিন্তু এই টোটাল প্রত্যেকটা কাব্যের কাহিনী কিন্তু বলি আমি, জোস কিন্তু কাব্যের কাহিনীগুলো। আচ্ছা, দেখে পরের প্রশ্নটা কি আসে, নিচের কোনটি উপন্যাস নয়? 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আসছে, নিচের কোনটি উপন্যাস নয়? আসলে পরীক্ষা দেওয়ার সময় দাগানোর আগে একটা বার ভাববেন যেখানে নেগেটিভ আছে কিনা। হ্যাঁ, 9 বলছেন, 9 বলছেন নিচের কোনটি উপন্যাস নয়। এখানে আছে দিবারাত্রি কাব্য, শেষের কবিতা, আছে পল্লী সমাজ, আছে কবিতার কথা। আপনাদেরকে 4টা অপশন থেকে বলতে হবে সঠিক উত্তরটা। দেখি কে আগে বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত বলেন, দ্রুত। ইয়াস 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 ইয়াস, ক্লিয়ার 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 ক্লিয়ার, দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত, দ্রুত দ্রুত দ্রুত। সবাই পারতেছেন, দেখে সবাই পারতেছেন, গুড। 10 থেকে যদি 46তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো যদি কারো আয়ত্ত থাকে, তার কিন্তু কোনো চাকরি পরীক্ষায় কিন্তু বাদ যাবে না। কারণ এই 10 থেকে 46তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নগুলো বারবার রিভাইজ দিতে হবে, ব্যাখ্যা সহ পড়তে হবে। তাহলে দেখবেন আপনি এমনিতেই কি যে কোনো চাকরি পেতে পারবেন। দেখেন, আমরা জানি দিবারাত্রি কাব্য, এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাস, আর শেষের কবিতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিখ্যাত একটা উপন্যাস। আর সবাই উত্তরটা করছেন কি স্যার কবিতার কথা, ঠিকই বলেছেন। এখানে পল্লী সমাজ, এটাও কিন্তু একটা কি বিখ্যাত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ একটা বিখ্যাত উপন্যাস, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা একটা বিখ্যাত উপন্যাস। আর দিবারাত্রি কাব্য হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস। কিন্তু কবিতার কথা হলো বিখ্যাত হলো একটা কি প্রবন্ধ। তার কবিতার কথা, প্রবন্ধটি কার বলেন? আপনাদেরকে বলতে হবে এই কবিতার কথা, প্রবন্ধটির রচয়িতাকে, কে বলতে পারেন? এই প্রবন্ধটির রচয়িতাকে, এই প্রবন্ধটির রচয়িতাকে, দ্রুত বলেন, রচয়িতাকে, দ্রুত বলেন। কবিতার কথা, প্রবন্ধটির রচয়িতাকে কে পারেন? কবিতার কথা তো সবাই বলতেছেন, আপনাদেরকে বলতে হবে, পরীক্ষা তো আবার আসবে। আপনি তো এটিও পরীক্ষায় ধরবে, উপজেলা সমাজকর্মী পদে ধরবে, আপনার যে কোনো চাকরি পরীক্ষা ধরবে, রেলওয়েতে ধরবে, ভূমি মন্ত্রণালয়ে ধরবে, খাদ্য অধিদপ্তরে ধরবে, পরীক্ষায় নন কারা চাকরি পরীক্ষাগুলো ধরবে, যে কবিতার কথা বিখ্যাত প্রবন্ধটি কার বলেন না? জীবনানন্দ দাশ। ভেরি গুড, জীবনানন্দ দাশ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। অনেকেই অ্যান্সারটা করেছেন, ভেরি গুড। এই জীবনানন্দ দাশের বিখ্যাত একটা প্রবন্ধের নাম কবিতার কথা, কবিতার কথা, কবিতার কথা। ক্লিয়ার? তাহলে দিবারাত্রি কাব্যকার এই বিখ্যাত আসতে পারে, দিবারাত্রি কাব্য উপন্যাসটিকার মানিক বন্দ্যোপাধ্যায়। আসতে পারে শেষের কবিতা, এই বিখ্যাত উপন্যাসটিকার আমাদের কার? রবি ঠাকুর। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তার পল্লী সমাজ, এই উপন্যাসটাকার আমরা জানি সবাই, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার কবিতার কথা বিখ্যাত প্রবন্ধটি রচিত জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। গুড। এবারে আপনাদেরকে বলতে হবে এই জীবনানন্দ দাশের মায়ের নাম কি? দ্রুত 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 বলেন। এই বলেন, পরীক্ষা কিন্তু এরকম অনেকবারই পরীক্ষায় প্রশ্ন আসছে যে বাংলা সাহিত্যে একজন বিখ্যাত কবি আছে, তার মাও একজন বিখ্যাত কবি ছিলেন। আপনাদেরকে বলতে হবে সেই বিখ্যাত মহিলা বা মহিষী মহিলার নামটা কি? বলেন, জীবনানন্দ দাশের মায়ের নাম কি? জীবনানন্দ দাশের মায়ের নাম কি? দ্রুত বলেন। জীবনানন্দ দাশের মায়ের নাম কি বলতে পারবেন? বলেন না কেন? জীবনানন্দ দাশের মায়ের নাম কি? কেউই পারেন না? কি যে একটা অবস্থা, পড়াশোনাই করেন না, সারা জীবন শুধু ফেসবুক চালাই গেলেন আর অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে গেলেন, পড়াশোনা আর করলেন না। এতক্ষণ লাগে কুসুম কুমারী দাস, এতক্ষণ বলতে লাগে। চাকরি পরীক্ষা দিবেন, টাস 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 জবাব দিবেন, এখানে প্রশ্ন দেওয়ার আগে উত্তরটা বলে দেবেন, একেবারে টাস টাস জবাব মারবেন।
গুড, কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসকের নাম কি? 43তম বিশেষ পরীক্ষার একটা বিখ্যাত প্রশ্ন। এইটা না পারবেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। বলেন, বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসকের নাম কি? বেগম রোকেয়া, কাদম্বরী দেবী, নাকি স্বর্ণকুমারী দেবী, নাকি নুরুন্নাহার ফয়জুন্নেসা? দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত। উত্তরটা আপনাদের কাছ থেকে আশা করতেছি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসকের নাম কি? দ্রুত বলেন। এখন পর্যন্ত কেউ কমেন্টটা করেন নাই। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী এ কিন্তু আমাদের রবি ঠাকুরের বোন। সবাই পারছেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকের নাম স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবী। এখন দেখেন, এখানে আমি একটু বুঝাই দিই যে বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি। প্রথম অনুমিত মহিলা কবি এটা যদি আসে তাহলে উত্তরটা হবে কুক্কুরিপা। উত্তরটা কি হবে? কুক্কুরিপা। আমরা জানি যে চর্যাপদের একমাত্র লেডিস পদকর্তা বলা হয় কাকে? কুক্কুরিপা। আসলে তিনি লেডিস না পুরুষ কেউ কিন্তু তারে চেক করে দেখে নাই। যদি এই ব্যক্তিটারে চেক করে দেখা যাইতো তাহলে শিওর হইতাম এটা নারী নাকি পুরুষ, বুঝছেন? তা এই জন্য এটা অনুমান করে বলা হয়েছে যে তিনি কি না তার লিখিত পদগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত ভাষাবিদরা সাহিত্যিকরা সিদ্ধান্ত নিয়েছে যে উনি মেবি কি লেডিস, কিন্তু কেউ কিন্তু চেক করে দেখে নাই। তা এই জন্য বললাম অনুমিত, মানে অনুমান করে বলা হয়েছে। যদি বলা হয় বাংলা সাহিত্যের অনুমিত প্রথম মহিলা কবিকে, উত্তরটা হবে কুক্কুরিপা। আর যদি বলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, আর একটা প্রশ্ন আসে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি তিনি হলেন চন্দ্রাবতী। তার বাড়ি হলো কিশোরগঞ্জ এবং তিনি কিন্তু রামায়ণের প্রথম মহিলা অনুবাদক। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে রামায়ণের প্রথম মহিলা অনুবাদক কে? এই রামায়ণের প্রথম মহিলা অনুবাদক হলেন এই চন্দ্রাবতী। তিনি হলেন মনসমঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশীদাসের কন্যা এই চন্দ্রাবতী। তার বাড়ি হলো কিশোরগঞ্জ। ক্লিয়ার? তার বাংলা সাহিত্যের প্রথম অনুবাদিত মহিলা কবি যদি পরীক্ষা আসে উত্তরটা দিতে হবে কুক্কুরিপা। আর যদি বলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, উত্তরটা হবে চন্দ্রাবতী। এবং রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে, তিনি হলো চন্দ্রাবতী। তো লেখে রাখেন, রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে, তাও কিন্তু এই চন্দ্রাবতী। লিখতে পেরেছেন? খাতা কলম নিবেন, ধুমতারাক্কা লিখবেন। ঠিক আছে ভাই, চাকরি হবে না কেন? ধুমাইয়া পড়তে হবে। দৈনিক যদি আমাদের একটা সপ্তাহে যে কোনো কোর্সে ভর্তি আছে, সপ্তাহে 5 দিন ক্লাস হয়, 5 দিন 5টা সাবজেক্টে ক্লাস হয়। কোনোদিন বাংলা হয়, কোনোদিন ইংরেজিতে হয়, কোনোদিন জিকে হয়, কোনোদিন বিজ্ঞান হয়। গতকাল তো আজকে তো বিজ্ঞান ক্লাস হলো, আপনাদের অনেকের বিজ্ঞান ক্লাস হলো না? গতকাল বিজ্ঞান ক্লাস হলো, বিজ্ঞান ক্লাস হবে, আইসিটি ক্লাস হবে। ঠিক আছে না? তো এই যে ক্লাসগুলো বারবার করবেন এবং প্রতিদিন আমাদের যে রাত 10টা বা 9:30 আমাদের প্রতিদিন যে ফ্রি ক্লাসগুলো হয়, বিগত সালে প্রশ্ন সলভ, এগুলো করবেন। অর্থাৎ দৈনিক 2টা ক্লাস করবেন। তাহলে দেখবেন আগামী 2-3 মাসের ভিতরে আপনি পড়াশোনা করলে, নিয়মিত যদি পড়াশোনা করে স্টাডি করেন, আপনি অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে, লেখা শেষ। এবার দেখেন আরেকটা, এখানে একটু আমি জিনিস শিখাই দিই। সেটা হলো এই যে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ। দেখেন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত অথবা নারী জাগরণের পথিকৃৎ অথবা নারী জাগরণের পথিকৃৎ, এটা যদি বলে তাহলে উত্তরটা কি হবে? দেখেন, ভালো করে খেয়াল রাখেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত কে, যদি বলে বাঙালি নারী জাগরণের পথিকৃৎ কে, যদি বলে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ কে, উত্তরটা হবে বেগম রোকেয়া। এই 2টা পয়েন্ট মনে রাখেন। যেভাবে ঘুরে আসুক যে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে, বাঙালি নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে, বাঙালি নারী জাগরণের পথিকৃৎ বলা হয় কাকে, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ বলা হয় কাকে। অর্থাৎ অগ্রদূত আর পথিকৃৎ, এই দূতকৃৎ থাকলে বেগম রোকেয়া, কি বেগম রোকেয়া। আর যদি বলে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি, আর যদি বলে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবিকে,
বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি। এখানে একটা জিনিস আপনারা ভুল করেন অনেকে পরীক্ষার খাতায়, এই প্রশ্নটা আসলে আপনারা টিক দিয়ে আসেন বেগম রোকেয়া। ভাই না, এখানে কিন্তু বলছে কবি কবি কবি, বেগম রোকেয়া কিন্তু কবি না, তিনি একজন প্রামাণ্যিক বলা যায়, তিনি কিন্তু কবি না। তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বললেই সুফিয়া কামাল, কবি বললেই কি সুফিয়া কামাল, কবি বললেই আমাদের উত্তরটা হবে সুফিয়া কামাল। ঠিক আছে, দেখেন কবি বললেই সুফিয়া কামাল। এবার দেখেন তো বাংলা সাহিত্যের শহীদ জননী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ জননী, বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয় কাকে? বাংলা সাহিত্যে শহীদ জননী কি? জাহানারা ইমাম, জাহানারা ইমাম। ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন, দেখেন দেখছেন কেমনে লিটারেচার প্রশ্ন মনে রাখেন। আপনি নিবন্ধন পরীক্ষা দিতে যাবেন কলেজ নিবন্ধন, তাও লিটারেচার থেকে প্রশ্ন আসবে। আপনি রেলওয়েতে যান নিবন্ধন পরীক্ষায়, যে কোনো চাকরি পরীক্ষা ইদানিং আপনি লিটারেচার থেকে প্রশ্ন ধরে। ব্যাংক নিয়োগ পরীক্ষা আগে ধরতেন, এখন ব্যাংক নিয়োগ পরীক্ষাগুলো তো লিটারেচার থেকে প্রশ্ন ধরে। আর আপনার লিটারেচার অনেকেই পারেন না। লিখছেন? ভালো করে খেয়াল রাখেন, আমি শহীদ বানান লিখি রস্বইকার, আর আপনারা শহীদ বানান লেখেন দীর্ঘের। কেন? আমি নাসিসের বানান ভুল করছি? শহীদ বানান দীর্ঘের লিখতেছেন কেন? শহীদ বানান তো রস্বইকার, শহীদ তো আরবি শব্দ। তাহলে আবার দেখেন, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসকের নাম কি? স্বর্ণকুমারী দেবী। এরপর বলেছি কি? বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবিকে? কুকুরিপা। বাংলা সাহিত্যের প্রথম নারী কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যের প্রথম নারী কবিকে বলতে পারেন? বাংলা স্যার প্রাণপ্রিয় শিক্ষার্থী চলমান, ও আচ্ছা, জাহানারা ইমাম, ইয়ামিন না, শহীদ জননীর জাহানারা ইমাম ধরতে পারেন। তা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় কাকে? তাহলে চন্দ্রাবতী। চন্দ্রাবতী বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। চন্দ্রাবতী কার মেয়ে? চন্দ্রাবতী হলো মনসমঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজবংশী দাসের মেয়ে। এবার দেখেন, মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে? বেগম রোকেয়া। নারী জাগরণের পথিকৃৎ বলা হয় কাকে? বেগম রোকেয়া। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবিকে? সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের শহীদ জননী বলা হয় জাহানারা ইমাম, জাহানারা ইমাম। পরের প্রশ্ন দেখেন, মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? 43তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয় গুপ্ত, একটা জিনিস মনে রাখেন, এই বিজয় গুপ্ত মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি, অন্যতম জনপ্রিয় কবি। তাহলে দেখেন, মনসা মঙ্গল কাব্যের অন্যতম জনপ্রিয় কবি, অন্যতম জনপ্রিয় কবি, অথবা মনসমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? এই বিজয়গুপ্ত। মনসমঙ্গল কাব্যের অন্যতম জনপ্রিয় কবিকে বিজয়গুপ্ত, মনসমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত। তার বাড়ি কোথায়? এই বিজয়গুপ্তের বাড়ি কিন্তু বরিশাল, গৈলা গ্রাম, বরিশাল। বরিশালে কোথায়? গৈলা গ্রাম, বরিশাল। ক্লিয়ার? দ্রুত লেখেন। তাহলে মনসা মঙ্গল কাব্যের অন্যতম জনপ্রিয় কবিকে? বিজয়গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? সেও কিন্তু বিজয়গুপ্ত। আসতে পারে মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের বাড়ি কোথায়? তার বাড়ি কিন্তু গৈলাগ্রাম, বরিশাল। তাহলে এখানে কি বলছে? মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মনসা মঙ্গল, মনসা বিজয়, পদ্মপুরাণ নাকি পদ্মাবতী? দেখি কি হবে। সবাই বলছেন দেখি পদ্মপুরাণ। ভেরি গুড। সবাই উত্তরটা পারছেন। উত্তরটা হবে পদ্মপুরাণ। আর মনসা বিজয় লিখছে কি? বিপ্রদাস পিপিলাই। এই মনসা বিজয় কাব্যটিকার বিপ্রদাস পিপিলাই। ধরতে লেখেন। আর পদ্মাবতী কাব্যটিকে লিখছেন, পদ্মাবতী কাব্য অনুবাদ করেছেন আলাওল, এটা তো আমরা সবাই পারি। তাই মনসা দেবীকে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? উত্তরটা হবে পদ্মপুরাণ। আর মনসা বিজয় কাব্যটির রচয়িতাকে বিপ্রদাস পিপিলাই। মনসা বিজয় কাব্যটিকার বিপ্রদাস পিপিলাই, লিখে রাখেন। মনসা বিজয় কাব্যটির রচয়িতা বিপ্রদাস পিপিলাই। দ্রুত লেখেন। যারা শেষে জয়েন করছেন আরেকটি বার শেয়ার করেন, আপনার প্রিয়জনকে মেনশন করে দেন। দেখছেন বাংলা লিটারেচার কি কঠিন লাগে না? গুড। আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি।
জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালককে, এই প্রশ্নটা আসছে 39তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। জীবন থেকে নেয়া এই বিখ্যাত চলচ্চিত্রের পরিচালককে আমজাদ হোসেন নাকি আলমগীর কবির নাকি জহির রায়হান নাকি সুভাষ দত্ত? দ্রুত বলতে হবে আপনাদের উত্তরটা। দেখে দেখে কে পান? এখন পর্যন্ত কেউ কমেন্টটা করতে পারেন নাই, এখন পর্যন্ত কেউ কমেন্টটা পড়তে পারেন নাই। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালককে, এই জীবন থেকে না এই চলচ্চিত্রে কিন্তু প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাংলা কোন চলচ্চিত্রে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়, সেটা হলো জীবন থেকে না। আসতে পারে এই জীবন থেকে নেওয়া এই চলচ্চিত্রটি মুক্তি পায় কত সালে? এটি 1970 সালে চলচ্চিত্রটি মুক্তি পায়। আর এই চলচ্চিত্রে প্রথমে কিন্তু জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তা জাতীয় সঙ্গীত গাওয়া হয় কোন চলচ্চিত্রে? জীবন থেকে নেয়া। এটা হলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কি চলচ্চিত্র, এটাকে বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র, এটাকে বলা হবে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র, ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র। তাহলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি? জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া, জীবন থেকে নেয়া। আর যদি বলা হয় ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, আর যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, তাহলে উত্তরটা হবে লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট, লেট দেয়ার বি লাইট। তো দেখেন কিভাবে জানলাম আমরা, যে এখান থেকে জানলাম যে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম জীবন থেকে না। এই চলচ্চিত্রটি মুক্তি পায় কত সালে? 1970 সালে। এই সিনেমায় প্রথম কি, এই জীবন থেকে নেওয়া সিনেমায় প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এবার দেখেন ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র যদি বলে তার উত্তরটা হবে লেট দেয়ার বি লাইট। আর এই লেট দেয়ার বি লাইট এটা কার? এটাও কিন্তু জহির রায়হান। আর জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের পরিচালককে আপনারা সবাই পারছেন, জহির রায়হান। গুড ভাই, যারা বিসিএস কোর্সে ভর্তি আছেন না, তাদের যেভাবে এগুলো পড়ায়, লিটারেচার খুঁটিনাটি সব, বাংলা একাডেমি, বাংলা সাহিত্যের ইতিহাস, লাল নীল দীপাবলি, এই সমস্ত বইগুলো থেকে কিন্তু আমি সবসময় আপনাদেরকে লেকচার দিয়ে থাকি বিসিএস ক্লাসে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? দ্রুত বলেন ভাইয়া, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার তো? এতটুকু ক্লিয়ার? দেখেন কতগুলো প্রশ্ন বললাম, কেমনি প্রশ্ন বানায় দেখছেন। তাহলে জীবন থেকে নেয় চলচ্চিত্র, এটা কি বিষয় চলচ্চিত্র? এটা একটা ভাষা আন্দোলন ভিত্তিক চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি মুক্তি পায় কত সালে? 1970 সালে মুক্তি পায়। আবার এই সিনেমায় কি করা হয়? এই সিনেমার ভিতরেই প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়। আবার ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটি? এই জীবন থেকে না। এই সিনেমাটা পরিচালককে? জহির রায়হান। আবার ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? সেটা হলো লেট দেয়ার বি লাইট। এটাও কার? এটাও কিন্তু জহির রায়হান। কিন্তু যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, তাহলে কিন্তু একটু ভেজাল আছে। আবার বলতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, এটা হলো মুক্তিযুদ্ধ, স্টপ জেনোসাইড। নাম কি? স্টপ জেনোসাইড, বন্ধ করো গণহত্যা, স্টপ জেনোসাইড। এটাও কিন্তু কার? আমাদের জহির রায়হানের একটা প্রামাণ্যচিত্র। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড। এটা আপনারা ভুল করেন, যে মুক্তিযুদ্ধ গণহত্যা কখন হয়েছিল? 1952 সালে নাকি 1971 সালে? 1971 সালে। সুতরাং এভাবে মনে রাখবেন যে স্টপ জেনোসাইড মানে গণহত্যা বন্ধ করো। গণহত্যা কিন্তু কখনো ভাষা আন্দোলনের সময় হয়নি। সুতরাং যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? উত্তরটা হবে স্টপ জেনোসাইড। আর যদি বলে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্রের নাম কি? উত্তরটা হবে লেট দেয়ার বি লাইট। ক্লিয়ার? এটাও জহির রায়হান, এটাও জহির রায়হান। দেখছেন? আবার যদি বলে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি? আরেকটা প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্যচিত্র, ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম প্রামাণ্য না, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি বলতে পারেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র যদি বলেন তাহলে সেটা হলো আগামী। এটা পরিচালককে? মোরশেদুল ইসলাম। তাহলে যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? উত্তরটা হবে আগামী, পরিচালক হলো মোরশেদুল ইসলাম। আর যদি বলে মুক্তিযুদ্ধ ভিত্তিক দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কি? সেটা হবে হুলিয়া, তানভীর মোকাম্মেল। তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের নাম
হুলিয়া। এই হুলিয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির পরিচালককে তানভীর মোকাম্মেল। আর যদি বলে হুলিয়া কবিতাটি কার, তাহলে মুক্তিযুদ্ধ ভিত্তিক হুলিয়া কবিতাটির রচয়িতা কিন্তু নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণ, খেয়াল থাকে যেন। আবার বলতে পারে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রের নাম কি? পেপ কারেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য প্রথম চলচ্চিত্র, বলেন তো এটা কে পারেন? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটা? দ্রুত বলেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোনটা? দ্রুত বলেন। ওরা 11 জন। ভেরি গুড, ভেরি গুড। ওরা 11 জন, ওরা 11 জন, ওরা 11 জন। চাষী নজরুল ইসলাম। পরিচালকের নাম কি? চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম, চাষী নজরুল ইসলাম। দেখেন ফ্রি ক্লাসে কত তথ্য দিই, এরপর যদি পেইড বেজের ক্লাসে যেটা টাকা নিই তার ভিতরে কি তথ্য দেওয়া হয় দেখছেন। বিসিএস এর ক্লাসে কত তথ্য আমরা দিই। নন ক্যাডার যারা এটিও পরীক্ষা দিবেন ভাই, সাজেশন পড়ে কখনো পিএসসি চাকরি হয় না। চাকরি পরীক্ষায় সাজেশন খুঁজতে যাবেন না, বেসিক জ্ঞান থাকা লাগবে, ব্যাপক পড়াশোনা করতে হবে, ইনশাল্লাহ চাকরি হবে। তাহলে গেল আমরা এই প্রশ্নটা থেকে আমরা দূরে সরে যাচ্ছি। দেখি পরের প্রশ্নটা কি। ওয়াও, খনার বচন এর মূল ভাব কি? 39তম বিশেষ পরীক্ষা প্রশ্ন, লৌকিক প্রণয় সঙ্গীত, শুদ্ধ জীবনযাপন রীতি, নাকি সামাজিক মঙ্গলবোধ, নাকি রাষ্ট্র পরিচালনার নীতি? এটা দেখেন খনার বচন। আমরা এই খনার বচন সম্পর্কে একটু কথা জানি। এই যে খনাকে ধারণা করা হয় খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে এই খনা কোনো প্রাচীন মহিলা ছিলেন না। কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতাই হলো খনার বচন। এই কথাটি লেখা আছে বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস 2য় খণ্ডে বইয়ে দেয়া আছে। প্রকৃতপক্ষে এই খনা কোনো প্রাচীন মহিলাই ছিলেন না, অর্থাৎ কৃষক জীবনের বাস্তব যে অভিজ্ঞতাগুলো ছিল এই বাস্তব অভিজ্ঞতাকেই বলা হয় খনার বচন। ক্লিয়ার? খনার বচন কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খনা বিশেষ পরীক্ষার প্রশ্ন। খনার বচন কি? খনার বচন কি বলতে পারেন? কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতা। কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতা। তাহলে কি কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতাকে বলা হয় খনার বচন। খনার বচন। এই খনা শব্দের অর্থ কিন্তু বোবা। এই খনা অর্থ কি? খনা শব্দের অর্থ হলো বোবা, বয়কার বো বয়কার বা, বোবা। এটি কিন্তু তিব্বতীয় ভাষার শব্দ। খনা কোন ভাষার শব্দ? এটি হলো তিব্বতীয় ভাষার শব্দ। অর্থাৎ কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে কার বচনে? কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে খনার বচনে। আরেকটা প্রশ্ন বোঝাই দিই, কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে, কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে কোথায় ভাইয়া? খনার বচনে। খনার বচনে। দ্রুত লেখেন। তাহলে খনার বচনের মূল ভাব কি? উত্তরটা কি? সবাই পারছে, শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি। অনেক বাজার বই দেখেছি সামাজিক মঙ্গলবোধ, আসলে না, এটা বেশ শুদ্ধ জীবনযাপন রীতি। ভালো করে খেয়াল রাখেন। খনা কি? খনা ছিলেন, সাধারণভাবে দেখেন, খনা ছিলেন প্রাচীন জ্যোতির্বিদ, কৃষিবিদ এবং গণিত পারদর্শী এক প্রাচীন মহিলা। খনার বচনের উৎপত্তি হয়েছিল কলকাতার হিন্দু সমাজে। তাই খনার বচনের উৎপত্তি কোথায়? খনার বচনের উৎপত্তি হয়েছিল, খনার বচনের উৎপত্তি কলকাতার হিন্দু সমাজে। কলকাতার হিন্দু সমাজে। তাই খনার বচনগুলো উৎপত্তি হয়েছিল কোথায়? কলকাতার হিন্দু সমাজে। খনার বচন কি? খনা বচন হলো কৃষক জীবনের বাস্তব অভিজ্ঞতা। আধুনিক গবেষণা কিন্তু এটাই দেখা গেছে। খনার্থ বাবা, খনা তিব্বতী ভাষার শব্দ। আর কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে কোথায়? খনার বচনে। তাহলে খনার বচনের মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। শুদ্ধ জীবনযাপন রীতি। ওই যে খনার বচন কি কি? যদি থাকে বন্ধুর মন গাং সাঁতরাইতে কতক্ষণ, নদীর ধারে পুতলে কচু, কচু হয় 3 হাত উঁচু, তপ্ত অম্ল ঠান্ডা দুধ, যে খায় সে নির্বোধ, আমি কই কি আর আমার সারিন্দা বাজায় কি। এইগুলো কি পড়ছেন না? কথা কন না, কে পড়ছেন না? বিখ্যাত কি? বিখ্যাত খনার বচনগুলো পড়ছেন না? কথা কন না। খনার বচন পড়ছেন, কলারও না কেটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। কলারও না কেটে পাত, তাতেই কাপড় তাতেই ভাত। লিখছেন। জল খেয়ে খায় পানি, ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়। ফল খেয়ে জল খায়, জম বলে আয় আয়। এই কথাগুলো সব কি? এগুলো হলো খনার বচন। খনার বচন
খনার বচন, ক্লিয়ার, গুড 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 গুড। খনার বচন। আর ডাকের বচনের উৎপত্তি হয়েছিল কোথায়? ডাকের বচনের উৎপত্তি হয়েছিল কলকাতার বৌদ্ধ সমাজে। তার ডাকের বচনের উৎপত্তি হয়েছিল কোথায়? এই যে ডাকের বচনের উৎপত্তি, ডাকের বচনের উৎপত্তি কোথায়? ডাকের বচনের উৎপত্তি হলো বৌদ্ধ সমাজে, কলকাতার বৌদ্ধ সমাজে। আর এই ডাকের বচনের নীতি কথা অধিক, কিন্তু গ্রামের বৌজিরা এগুলো কণ্ঠস্থ করে রাখতেন, এই মুখস্থ করে রাখতেন, এইগুলোই কিন্তু এখনো পাওয়া যায়। এই যে আসছে যে আমি সারা রাত মারলাম সাপ, জাগ্যে দেখি দড়ি, ঠিক আছে? এই যে সারা রাত মারলাম সাপ, জাগ্যে দেখি দড়ি, এগুলোকে বলা হয় ডাকের বচন। লিখছেন? আচ্ছা, লিখছেন। গুড। আমরা পরের প্রশ্ন চলে যাই। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেন কে? 39তম বিশেষ পরীক্ষার প্রশ্ন। এই প্রশ্নটাই কিন্তু কিছুদিন আগে আমাদের কোথায় আসছিল যেন, রেলওয়ে নিয়ে পরীক্ষা, কিন্তু এই প্রশ্নটা আসছে যে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলা হয় কাকে? এই যে জীবনানন্দ দাশকে কে বলেছেন, দ্রুত বলেন। এই প্রশ্নটাই কিন্তু আসছে। আমি বারবার বলি ভাই, বিশেষ পরীক্ষার প্রশ্নগুলো বারবার অ্যানালাইসিস করে পড়েন, যে কোনো জব পরীক্ষায় কমন পাবেন। দ্রুত বলেন। খনার বচনের উৎপত্তি কলকাতা হিন্দু সমাজে, ডাকের বচনের উৎপত্তি বৌদ্ধ সমাজে, ডাকের বচনের উৎপত্তি বৌদ্ধ সমাজে। আপনাকে বলতে হবে এটা কি? বুদ্ধদেব বসু। হ্যাঁ, এই বুদ্ধদেব বসুই কিন্তু এই জীবন দাসকে নির্জনতম কবি বলা আখ্যায়িত করেছেন। এখন দেখেন, বাংলা সাহিত্যে ধূসরতার কবিকে? এই জীবনানন্দ দাশ। বাংলা সাহিত্যে পরাবাস্তব কবিকে? এই জীবনানন্দ দাশ। রূপসী বাংলার কবিকে? এই জীবনানন্দ দাশ। ক্লিয়ার? তিমির হননের কবি বলা হয় কাকে? এই জীবনানন্দ দাশকে। তা দেখেন, এক নম্বর বললাম কি? তিমির হননের কবি, তিমির হননের কবি, তিনিন হবের কবি। এবার 2 নম্বর বললাম কি? ধূসরতার কবি, ধূসরতার কবি। এবার দেখেন, বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি, বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি। এবার কি 4 নম্বর কি? বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি, বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি। দেখেন, তাহলে বাংলা সাহিত্যের নির্জনতম কবি, বাংলা সাহিত্যের নির্জনতম কবি বলা হয় কাকে? এই সবই কিন্তু জীবনানন্দ দাশ। এগুলো সব উপাধিকার জীবনানন্দ দাশ। তো দেখেন, পরীক্ষায় অনেকভাবে আসতে পারে। বাংলা সাহিত্যে নির্জনতম কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। বাংলা সাহিত্যে তিমির হননের কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। বাংলা সাহিত্যে ধূসরতার কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। বাংলা সাহিত্যে পরাবাস্তব কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশকে। বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি বলা হয় কাকে? জীবনানন্দ দাশ। কথা ক্লিয়ার? লিখেছেন? কথা কর না কেন? এই ক্লাস কেমন লাগে? দ্রুত বলেন, ক্লাস কেমন লাগে? এই বাংলা ক্লাস ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে বাংলা ক্লাস? কথা কর না কেন? ক্লাস ভালো লাগে? আমরা পড়াতে পারি? জব মেডিসিনের টিচাররা পড়াতে পারে? কথা কর না কেন? জব মেডিসিন স্যারদের সম্পর্কে একটু বলেন। দ্রুত বলেন। কথা কর না কেন? খুব ভালো লাগে? ভালো লাগে? ভালো লাগে? কথা কর না কেন? ভালো লাগে? গুড। পারভেজ, চমৎকার স্যার, খুব ভালো লাগে। গুড। অনেকে আপনারা বলেন যে আমরা কি 3 জন টিচার কি সব সাবজেক্ট পড়াই? না ভাইয়া, আমি বাংলাই পড়াই, ব্যাকরণ সাহিত্য দুটোটাই পড়াই। আমাদের সাইদুল স্যার তিনি ইংরেজি পড়ায়, মমিনুল স্যার তিনি কিন্তু ম্যাথও পড়ান, আইসিটিও পড়ান। কিন্তু অপরদিকে দেখেন, আমাদের তৌহিদ স্যার সে কিন্তু কি করেন? তিনি কিন্তু আমাদের ম্যাথের কিন্তু একটা পার্ট, অর্থাৎ আপনাদের যে পার্টে কিন্তু পার্টটা কিন্তু নেন। এরপর দেখেন, আমাদের বিএস স্যার তিনি আমাদের দৈনন্দিন বিজ্ঞান ক্লাস নেন। তারপর সোহান স্যার নেন আমাদের দৈনন্দিন বিজ্ঞান, আইসিটি ক্লাস দেন, ঠিক আছে না? আমাদের জিকে স্যাররা তো ওয়াও, আমাদের সোহেল স্যার জিকে পড়ান, আমাদের সবুজ স্যার জিকে ক্লাস নিচ্ছেন, তারপর আমাদের ইকরাম স্যার আমাদের জিকে ক্লাস নিচ্ছেন। টেনশন নেন, 5-6 আবার সবুজ স্যার আন্তর্জাতিক জিকে ক্লাস পাবেন। ক্লিয়ার? সাহিত্যিক মানুষ আমার বেশি ভালো লাগে। সেতু সরকার, ওহ বেবি, চমৎকার একটা কথা বলছে। আর সাহিত্যিক মানুষ আমার বেশি ভালো লাগে। ওয়াও, নির্জনতম কবি। হ্যাঁ, বাংলা সাহিত্যে নির্জনতম কবি আরো তো একটা আছে, নির্জনতম কবি বাংলা সাহিত্যে। নির্জনতম কবি তো লেখাই আছে। গট। আমরা দেখি পরের প্রশ্নটা কি আসতেছে। ওয়াও, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা, এটি কি ভ্রমণ কাহিনী, এটি কি উপন্যাস, নাকি নাটক, নাকি কবিতা? বাঁধনহারা, কাজী নজরুল ইসলাম বাঁধনহারা, এটা কি? দ্রুত বলেন। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? 39তম বিশেষ পরীক্ষার প্রশ্ন, দ্রুত বলতে হবে। বাঁধনহারা। লোকমান ভাইয়া লিখছে, জব মেডিসিনে না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর করে কেউ পড়াতে পারে। ভেরি গুড আপু,
কৌশল অনেক ভালো, অল্প সময় সবকিছু গেঁথে যায়। ভেরি গুড। মনসা মঙ্গলের একটা ক্লাস করাবেন না? আরে করাবো না, শ্রীকৃষ্ণ কীর্তন পড়াবো, বৈষ্ণব পদবী, মনসা মঙ্গল পড়াবো, অন্নদা মঙ্গল পড়াবো, সাহিত্য চলবে ধুমায়া। গুড 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 গুড। এবার বলেন, সবাই বলছেন এটা উপন্যাস। এখন দেখেন উপন্যাসটা আমি কিন্তু টেকনিক দিয়ে আপনাদের শিখেছিলাম বা মৃকু, কারণ আমাদের কাজী নজরুল ইসলামের উপন্যাস কয়টা? 3টা। তার 3টা উপন্যাস। প্রথম লিখলাম বা, তারপর মৃ, তারপর কু। তাহলে বাতে কি মনে রাখবো আমরা? বাঁধনহারা। কি মনে রাখবো? বাঁধনহারা। মৃতে কি দিয়ে মনে রাখবো? মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা। কুতে কি মনে রাখবো? কুহেলিকা। কুহে লস্কেলি কয়কা রেখা, কুহেলিকা। এখন দেখেন এটা কেন লিখলাম বামরিকু? যদি আপনাকে কেউ প্রশ্ন করে যে কাজী নজরুল ইসলামের উপন্যাসের নাম কি, করবেন বামরিকু। কাজী নজরুল ইসলাম উপন্যাস কি? এই তার উপন্যাসের নামই বামরিকু, কারণ এই 3টা মাত্র উপন্যাস লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আর বাতে বাঁধনহারা মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি, বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামের দ্বিতীয় এবং শ্রেষ্ঠ প্রকাশিত উপন্যাসের নাম কি, এবং নজরুলের সর্বশেষ প্রকাশিত উপন্যাসের নাম কি, এভাবে যদি পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে যাতে আমরা পরীক্ষায় দিতে পারি, এই জন্য এই নিনজা টেকনিক। তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম বাঁধনহারা, এবং তার দ্বিতীয় প্রকাশিত উপন্যাসের নাম কি? মৃত্যু ক্ষুধা। এবং কাজী নজরুল ইসলামের শ্রেষ্ঠ উপন্যাসের নাম এই মৃত্যু ক্ষুধা। দ্বিতীয় এবং শ্রেষ্ঠ উপন্যাস, দ্বিতীয় এবং শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? এটা হলো মৃত্যু ক্ষুধা। আর কুহেলিকা হলো তার শেষ উপন্যাস। ক্লিয়ার 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 ক্লিয়ার, সবাই ক্লিয়ার? কথা কান না কান, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। শেয়ার করেন তো, ক্লাস শেয়ার করেন তো, বন্ধুদের মেনশন দেন তো। হ্যাঁ, কথা কর না কেন। একটা জিনিস কি, জব বিডিসিতে যদি কেউ কোনো না কোনো কোর্সে ভর্তি হন, চাকরি না হওয়া পর্যন্ত তাকে আমরা সুযোগ দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি। তাকে 50% ছাড় দিয়ে নিই, আবার 3/1 টাকা দিয়ে নিই, খুব কম টাকা দিয়েও নিই আমরা। আছে কিন্তু আমরা কি করছি, আমাদের যারা গত কোর্সে ভর্তি ছিল, নিবন্ধন করছে, তাদের কিন্তু আমরা খুবই কম লেভেলের টাকা দিয়ে কিন্তু আমরা নিয়েছি। অর্থাৎ আপনার চাকরি হয় নাই, আমাদের কোনো কোর্সে ভর্তি ছিলেন, খালি আপনাদের কাছে বলেন খুব কম টাকা নিয়ে আপনাকে আমরা ভর্তি নিব, কিন্তু চাকরি হবে না কেন? চাকরি না হবে, হাল ছাড়বেন না, হাল ছাড়া যাবে না, হাল ছেড়ো না কণ্ঠে বন্ধু। দ্রুত দ্রুত। ঝিনাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশে আর কোন অঞ্চলে অবস্থান করতেন? এটা চমৎকার একটা প্রশ্ন। দেখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার ATEO এই 2016 সালে সর্বশেষ এই ATEO পরীক্ষা হয়েছিল। এরপর আর কিন্তু এই থানা শিক্ষা অফিসার পদে কোনো পরীক্ষা হয়নি। এরপর যত নিয়োগগুলো হয়েছে সবই কিন্তু বিশেষ নন কালার থেকে হয়েছে। তো এবার কিন্তু যারা একটা সার্কুলার কিন্তু আমাদের দিয়েছে, সুতরাং তাদেরকে উদ্দেশ্য করে কিন্তু এই ক্লাসটা নেওয়া। শিলাইদহ ছাড়া তার কুষ্টিয়া যারা শিলাইদহ, ঠিক আছে, এবার নওগাঁতেও কিন্তু আসছিল আমাদের। তাই শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে আর কোন অঞ্চলে অবস্থান করতেন? কুমিল্লায় আসছিল, প্রতিশর ছিল, খুলনায় ছিল, নাকি ঢাকা সাভারে ছিল? বলেন তো। আমাদের কোর্সের ব্যাপারে জানতে হলে আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন। শোনেন, শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশ আর কোন অঞ্চলে অবস্থান করতেন? খুলনা কিন্তু তিনি অবস্থান করতেন না, তার পৈতৃক নিবাস ছিল খুলনা, তার শ্বশুর বাড়ি ছিল খুলনা। এই পিঠাবক, খুলনার পিঠাবক ছিল কিন্তু কি তার আদি পৈতৃক নিবাস, আদি পৈতৃক, অর্থাৎ তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরই কিন্তু এই খুলনায় ছিলেন পিঠাবক, মনে থাকবে। আর তার শ্বশুর বাড়ি কোথায়? তাও কিন্তু ওইখানে। তার শ্বশুর বাড়ি কোথায়? এই খুলনাতে। কিন্তু সেখানে কিন্তু তিনি কিন্তু 2বার আসছিল। কয়বার? মাত্র 2বার আসছিল। কিন্তু এখানে বলছে অবস্থান করতেন। তাই কুষ্টিয়ার শিলাইদহে কিন্তু অনেকগুলা কাব্য লিখছে, সোনারতরী কাব্য লিখছে কুষ্টিয়ার শিলাইদহে বসে। তারপর আত্রাই, প্রতিশর, নওগাঁয় ছিল, কিন্তু সিরাজগঞ্জেও কিন্তু ছিল। তাহলে এটা কোথায়? তাহলে কুমিল্লা, এটা হলো প্রতিশর। ওটা কোথায়? প্রতিশর প্রতিশর প্রতিশর। উত্তরটা কি হবে ভাইয়া? প্রতিশর প্রতিশর প্রতিশর, মনে থাকবে? কুমিল্লা না, প্রতিশর। উত্তরটা প্রতিশর প্রতিশর প্রতিশর। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? চমৎকার একটা প্রশ্ন। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটি? প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পরীক্ষা 2016 সালে আসছে। ময়নামতি, পথের পাঁচালী, নাকি গেরিলা, নাকি নয়নমণি? দ্রুত বলতে হবে, দ্রুত দ্রুত। নওগাঁ জেলার আত্রাই। ভেরি গুড। আচ্ছা, দ্রুত বলেন। ওখানেও কিন্তু রবি ঠাকুর অবস্থান করতো। শাহজাদপুরেও ছিল, প্রতিশা শিলাইদহ, শাহজাদপুরেও ছিল। গুড। আচ্ছা, এবার বলেন, ময়নামতি, পথের পাঁচালী, গেরিলা, নাকি নয়নমণি? দ্রুত বলেন। তুমি আগে বলেছিলা
সুবর্ণ সমৃ বলছেন গেরিলা গেরিলা গেরিলা। বলতে হবে এই গেরিলা সিনেমার নায়িকার নাম কি বলেন? গেরিলা গেরিলা সিনেমার নায়িকা কে কোন? বাংলাদেশের একজন বিখ্যাত নায়িকা কোন? এই গেরিলা সিনেমার নায়িকা কে ছিলেন? কে বলেন? বলো না, গেরিলা সিনেমার নায়িকার নাম কি বলেন? সবাই পারছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র হলো স্যার গেরিলা। এই গেরিলা চলচ্চিত্রে কিন্তু তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই নায়িকা বাংলাদেশের। এই সুন্দরী আনম্যারিড নায়িকা, সুন্দরী আনম্যারিড একজন নায়িকা কোন? এখন আনম্যারিড বর্তমানে, আগে ম্যারিড ছিল, এখন বর্তমানে কি আনম্যারিড হয়ে গেছে। বলেন এই গেরিলা সিনেমার নায়িকার নাম কি? জয়া আহসান। জয়া আহসান, জয়া আহসান খুব একদম পর্দাশীল নায়িকা বাংলা সিনেমার। তার বাংলা সিনেমার একমাত্র পর্দাশীল নায়িকা, শরিয়া মোতাবেক সিনেমায় অভিনয় করেন সেই নায়িকার নাম জয়া আহসান। তিনি এই গেরিলা সিনেমার জন্যই জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন, তাই না? এখন আপনাদেরকে বলতে হবে এই গেরিলা সিনেমার পরিচালক কে? পরীক্ষা আসলে নায়িকার নাম আসবে না, পরীক্ষা গেরিলা সিনেমার পরিচালক কে বলেন? গেরিলা সিনেমার পরিচালক কে? কোন কোন তাড়াতাড়ি কোন? এই গেরিলা সিনেমার পরিচালকের নামটা কি? একটু দ্রুত বলেন। গেরিলা সিনেমার পরিচালকের নাম কি? এখনো উত্তরটা কারো কাছ থেকে পাইনি। এই গেরিলা সিনেমার পরিচালক কে? কে বলতে পারেন না? ওয়াও, নাসিরউদ্দিন ইউসুফ পরিচালক কে? এই গেরিলা মুক্তিযুদ্ধ ভিত্তিক গেরিলা সিনেমার পরিচালক হলো নাসিরউদ্দিন ইউসুফ। নাসিরউদ্দিন ইউসুফ, নাসিরউদ্দিন ইউসুফ লিখে রাখেন। আমার নামে নাম, আর লিখছে তানবীর মোকাম্মেল। আরে না, নাসির স্যার লিখে রাখবে আমার নামে নাম। চাষি নজরুল ইসলাম লিখছে। আরে না, গেরিলা সিনেমার পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ, নাসিরউদ্দিন ইউসুফ, নাসিরউদ্দিন ইউসুফ। এখন আপনাদের আরেকটা প্রশ্ন করব, কোন উপন্যাস অবলম্বনে এই গেরিলা সিনেমাটায় নাসিরউদ্দিন ইউসুফ নির্মাণ করেন? কোন উপন্যাস অবলম্বনে এই সিনেমাটা তৈরি করা হয় বলেন? কোন উপন্যাস অবলম্বনে, কোন উপন্যাস অবলম্বনে, কোন উপন্যাস অবলম্বনে এই সিনেমাটা তৈরি হয়? কোন উপন্যাস অবলম্বনে গেরিলা সিনেমা নির্মাণ করা হয় বলেন? কোন উপন্যাস অবলম্বনে? কে বলতে পারেন? কোন উপন্যাস অবলম্বনে এই গেরিলা সিনেমাটি নির্মাণ করেন নাসিরউদ্দিন ইউসুফ? সেই উপন্যাসটার নাম কি? কেউ পারবেন? সৈয়দ শামসুল হকের বিখ্যাত একটা উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত উপন্যাস। কেউ পারেন কিনা দেখি। ওরা 11 জন, কেউ পারেন না দেখি না। এই তো ভেরি গুড, মোহাম্মদ কবির লিখেছে নিষিদ্ধ লোবান। সৈয়দ শামসুল হক, মোহাম্মদ আবু দাউদ নিষিদ্ধ লোবান। নিষিদ্ধ লোবান, এই নিষিদ্ধ লোবান এই বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা রচিত হলো সৈয়দ শামসুল হক। কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। তা দেখেন কতগুলো প্রশ্ন বানাই দেওয়া যায়, দেখছেন? এই নিষিদ্ধ লিবন এটা কোন ধরনের চলচ্চিত্র? আবার পরীক্ষা ধরতে পারে যে একটা বিশেষ পরীক্ষা ধরতে পারে, নন কাটা পরীক্ষা ধরতে পারে, প্রাইমারি পরীক্ষা ধরতে পারে, নিবন্ধন পরীক্ষা ধরতে পারে, এটিও পরীক্ষা ধরতে পারে যে নিষিদ্ধ লোবান এটি কোন ধরনের চলচ্চিত্র, এটি কোন ধরনের উপন্যাস? এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। আবার ধরতে পারে নিষিদ্ধ লোবান এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক। আবার দেখেন এই যে গেরিলা সিনেমার পরিচালককে মোহাম্মদ নাসিরউদ্দিন ইউসুফ, তার গেরিলা সিনেমাটি তিনি কোন উপন্যাস অবলম্বনে তৈরি করেন? এই নিষিদ্ধ লোবান। এখন দেখেন সৈয়দ শামসুল হক বাংলা সাহিত্যে যাকে সব্যসাচী লেখক, আধুনিক যুগের সব্যসাচী লেখক বলা হয় কাকে? আধুনিক যুগের এই সব্যসাচী লেখক বলা হয় সৈয়দ শামসুল হককে। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার। এই সৈয়দ শামসুল হকের বাড়ি কোথায় এবং তার কবর কোথায় বলতে পারেন? সৈয়দ শামসুল হকের কবর কোথায়? কে বলতে পারেন? সৈয়দ শামসুল হকের কবর কোথায়? তার বাড়ি কোথায়? তার কবর কোথায় অবস্থিত? সৈয়দ শামসুল হকের বাড়ি কোথায়? কে বলতে পারেন? সৈয়দ শামসুল হকের বাড়ি কোথায়? কে বলতে পারবেন? জব বিডিসির ক্লাস করেন, একটা প্রশ্নের ভিতরে কতগুলো প্রশ্ন বানানো যায় চিন্তা করছেন? সৈয়দ শামসুল হকের বাড়ি কোথায়? কুড়িগ্রাম। ভেরি গুড। তার কবর কোথায় অবস্থিত? কে বলতে পারে তার কবর? এই সৈয়দ শামসুল হকের কবর কোথায় অবস্থিত? কেউ পারবেন? কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ মনে থাকে জানো? কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কিন্তু তার কি
এই তার সমাধি অবস্থিত। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি বলতে হবে? কাজী নজরুল ইসলামের সংখ্যা বলেন তো, কাজী নজরুল ইসলামের প্রবন্ধগুলোর নাম কি বলেন? তার প্রবন্ধ, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ বলতে পারবেন? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ আদুরা যৌবনের যুগ প্রবন্ধ, আবুদুরা যৌবনের যুগ প্রবন্ধ, এইগুলো হলো কাজী নজরুল ইসলামের নিনজা টেকনিক, প্রবন্ধ মনে রাখার টেকনিক। তা আদুরা যৌবনের যুগ প্রবন্ধ, আদুরা মানে কি? আতে কি? আমার পথ, সরেয়া ময়কার মার আমার পথ। আবার লেখা যায় আমি সৈনিক, আমি সৈনিক, এগুলো সব কেরিয়ার প্লাস বই দেয়া আছে। দুতে কি? রাতে কি? রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির জবানবন্দি। এবার কি? যৌবন দিয়া যৌবনের গান, যৌবনের গান। যুগ দিয়া যুগবাণী, যুগ দিয়া যুগবাণী, ঠিক আছে, যুগ দিয়া যুগবাণী। দু দিয়া কি? দুর্দিনের যাত্রী, দুর্দিনের যাত্রী ধরতে পারেন। আর র দিয়া কি? রুদ্র মঙ্গল, র দিয়া কি? এই রুদ্র মঙ্গল। তা দেখেন আমি কি বললাম যে আদুরা যৌবনের যুগ প্রবন্ধ, এই ভিতরে দেখেন আমার পথ, এটা একটা কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। আমি সৈনিক, এটা একটা কাজী নজরুল ইসলাম প্রবন্ধ। দুদিয়া দুর্দিনের যাত্রী, এটা একটা কাজী নজরুল ইসলাম প্রবন্ধ। রাদিয়া রাজবন্দির জবানবন্দি, এটাও কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। যৌবন দিয়া যৌবনের গান, এটাও কি? এটা কিন্তু কাজী নজরুল ইসলাম প্রবন্ধ। র দিয়া রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল প্রবন্ধ টিকার কাজী নজরুল ইসলামের। যুগ দিয়া যুগবাণী, যুগবাণী প্রবন্ধ টিকার কাজী নজরুল। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। অনেকবার চাকরি পরীক্ষা আসছে, অনেকবার অনেকবার অনেকবার। তা রুদ্রমঙ্গল প্রবন্ধ টিকার কাজী নজরুল, কাজী নজরুল, কাজী নজরুল। এবার দেখেন স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ কোনটি? এটিও থানা শিক্ষা অফিসার সহজ একটা প্রশ্ন। স্বাধীন শব্দটি সন্ধি বিচ্ছেদ কি? একটা নিনজা টেকনিক দেখাই দিই। কোন বর্ণের নিচে বফলা থাকলে, কোন বর্ণের সাথে বফলা থাকলে, কোন বর্ণের নিচে বফলা, কোন বর্ণের নিচে বফলা, কোন বর্ণের নিচে বফলা থাকলে, কোন বর্ণের নিচে বফলা থাকলে এই রস্যকার হবে। কোন বর্ণের নিচে বফলা থাকলে ওই বর্ণটার নিচে কি হবে? রস্যকার হবে। কোন বর্ণের নিচে বফলা থাকলে উক্ত বর্ণের নিচে কি হবে? রস্যকার হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ দিই, স্বাগত আসতে পারে, স্বাগত সন্ধি বিচ্ছেদ কি? দেখেন দন্তসা নিচে এই বফলা আছে, তো বফলা থাকলে এটা কি করে দিব? এটা আমরা রস্যকার করে দিব। তাহলে হয়ে যাবে শস্যকে সু, সুযোগ এই আকার আছে, বসালাম এই আগত, আগত, সুযোগ আগত সমান সমান স্বাগত। আবার দেখেন তন্নি, ত নয় বয় দীর্ঘইকার তন্নি, এই নয় বফলা আছে, তাহলে আমরা কিটা কি করে দিব? এই দন্ত নয় বফলা থাকলে রস্যকার, এই দীর্ঘইকার আছে, এই দীর্ঘইকার, তা তন্নি। দেখছেন তন্নি এ সন্ধি বিচ্ছেদ কি? আরেকটা উদাহরণ দিই আমি, দেখেন অন্বেষণ, অ নয় বয় একার মূর্ধন্য দন্ত নয়, অন্বেষণ। এই যে দেখেন অন্বেষণ মানে এই দন বফলা, তাহলে এটা কি হবে? অনু, অ দন্ত নয়, অনু যোগ এই একার মানে এ, এই মূর্ধন্য এই মূর্ধন্য না, তা অনুযোগ এসন সমান সমান অন্বেষণ। ক্লিয়ার? কোনো বর্ণের সাথে রস্যকার থাকলে কি হয়ে যাবে? কোনো বর্ণের সাথে বফলা থাকলে রস্যকার হবে। এখন দেখো স্বাধীন, এই দন্ত স্বাধীন, দেখেন এই নিয়মটা কিন্তু ব্যতিক্রম। এখন আপনি যদি বলেন সুযোগ অধীন, হবে? হবে না। আপনি যদি এটাকে বলেন স্যার এটা নিচে তো বফলা আছে, সুযোগ অধীন স্বাধীন, হবে না। এই নিয়মটা হলো ব্যতিক্রম। অর্থাৎ এই আমি যে একটা নিয়ম লেখাইলাম যে কোনো বর্ণ নিচে বফলা থাকলে রস্যকার হবে, এই নিয়মের ভিতরে এগুলা থাকবে, এই নিয়মের ভিতরে এগুলা। যেমন এরকম আরো একটা উদাহরণ যদি আমি দিই, মনন্তর, ম নয় নিচে বফলা, নয় তন্ত মনন্তর, এই বফলা আছে, তাই এটা হবে কি? মনু, ম নস্কেন, মনোযোগ অন্তর সমান সমান কি? মনন্তর। কিন্তু এই নিয়মের আবার ব্যতিক্রম আছে কয়টা? দেখি ব্যতিক্রম গুলা কি কি। তো এই নিয়মের ব্যতিক্রম দেখো, এই নিয়মের ব্যতিক্রম, এই নিয়মের ব্যতিক্রম কি আছে দেখেন, এই যে স্বেচ্ছা, স্বেচ্ছা, আর একটা কি আছে? আর একটা আছে স্বাধীন, স্বেচ্ছা আর একটা হলো স্বাধীন, আর একটা হলো স্বাধিকার, আর একটা কি ভাইয়া? স্বাধিকার। তো দেখেন স্বেচ্ছা, স্বাধীন, স্বাধিকার। স্বেচ্ছা এটা হবে দন্ত নিচে বফলা, স মানে কি? নিজ, সযোগ ইচ্ছা, স্বেচ্ছা,
স্বাধীন, এটা হবে সহযোগ অধীন। স্বাধিকার, এটা হবে সহযোগ অধিকার। সহযোগ অধিকার সমান সমান স্বাধিকার। তাই এই দন্তসার নিচে বফলা, এই সব মানে কি নিচ। ক্লিয়ার? এই মনুরা একটু কমেন্ট করো না, মনুরা একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা, এই নিয়মটা বুঝতে পেরেছেন কিনা, দ্রুত বলেন, দ্রুত। নিয়মটা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এই নিয়মটা বুঝতে পারছেন? যদি এই নিয়মের অধীনে যদি কোনো জব পরীক্ষায়, বিসিএস সহ যে কোনো জব পরীক্ষায় এই নিয়মের অধীনে যদি কোনো প্রশ্ন আছে, পারবেন কিনা বলেন? পারবেন? পরের প্রশ্ন চলে, বাংলা ভাষার মূল উৎস কি? এই প্রশ্নটা আপনারা, এটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসছে। আমাকে অনেকবারই বলেন, স্যার বাংলা ভাষার মূল উৎস কি? হিন্দি ভাষা, বৈদিক ভাষা, উড়িয়া ভাষা নাকি অনার্য ভাষা? বলেন, বাংলা ভাষার মূল উৎস কি? একটা বাংলা ভাষার মূল উৎস কি বলেন? বাংলা ভাষার উৎপত্তি প্রথমে একটু দেখান, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, এখান থেকে আসছে কি ইন্দো ইরানীয়। ইন্দো ইরানীয়, এখান থেকে আসে কি ভারতীয় আর্য। ভারতীয় আর্য, এখান থেকে আসছে একটা ভাষা, এটা আমাদের প্রাকৃত ভাষা। এখন দেখেন, প্রাকৃত ভাষা থেকে একটা ভাষা জন্মলাভ করো, সেটা আমাদের বাংলা ভাষা। আর একটা জন্মলাভ করলো আসামের ভাষা, সেটার নাম হলো অসমিয়া ভাষা। ক্লিয়ার? এখন দেখেন এই উত্তরটা কি হবে? কেউ বলছে বৈদিক, 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 বৈদিক। বাংলা ভাষার মূল উৎস কি? এটা কি বৈদিক না অনার্য ভাষা? কোনটা হবে? বাংলা ভাষার মূল উৎস কি? সবাই বলতেছেন বৈদিক, বুঝলাম না। বাংলা ভাষায় দেখেন, যদি অপশনে প্রাকৃত, দেখেন আসল কথা আমি খুঁজবো যে বাংলা ভাষার মূল উৎস কিন্তু প্রাকৃত ভাষা। অপশনে হিন্দিও নাই, বৈদিকও নাই, উড়িয়াও নাই, অনার্যও নাই। তার মানে 4টা অপশনের ভিতরে এই প্রাকৃত ভাষাটা নাই। যদি প্রাকৃত ভাষা না থাকে তাহলে আপনি টিক দিতে আসতে পারবেন বঙ্গকামরূপী। বঙ্গকামরূপী, যে বাংলা ভাষার মূল উৎস কি বঙ্গকামরূপী, তাও তো নাই। অপশনে প্রাকৃত ভাষা, কিন্তু প্রাকৃত ভাষাও খুঁজতে পাইলাম না। তারপর দিলাম কি বঙ্গকামরূপী, তাও খুঁজতে পাইলাম না। এখন আছে কি হিন্দি ভাষা। হ্যাঁ, এই পার যদি না থাকে তখন মাইরে আসবা অনার্য ভাষা। কি মাইরে আসবা? অনার্য ভাষা। খেয়াল করেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলা ভাষার মূল উৎস কি, আপনি জানেন বাংলা ভাষার মূল উৎস হলো প্রাকৃত ভাষা। যদি প্রাকৃত ভাষাটা না থাকে তাহলে আপনি তাহলে খুঁজবেন কাকে? বঙ্গকামরূপী আছে কিনা। তাহলে বঙ্গকামরূপী মাইরে আসেন। যদি এটাও না থাকে তাহলে আপনি অনার্য ভাষায় টিক মাইরে আসেন। কোনটা? অনার্য ভাষা। ক্লিয়ার? ক্লিয়ার, 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 ক্লিয়ার। ক্যারিয়ার প্লাস বইটা যদি নিতে হয় 400 টাকা সেন্ড মানি করতে হবে। আমাদের অফিস মিরপুর, আমাদের অফিস থেকে নিলে আপনারা 350 টাকা কিনতে পারবেন। আর যদি কেউ কুরিয়ারে নেন তাহলে 400 টাকা নিতে পারবেন। ক্যারিয়ার প্লাস, এই ক্যারিয়ার প্লাস বইয়ে ভাই এমন কোনো তথ্য নাই, লিটারেচার, ব্যাকরণ সব আছে। এই বইটা যদি নিতে চান, আমাদের মিরপুর অফিস থেকে যদি নিতে চান তাহলে আপনি এই বইটা কিনতে পারবেন 350 টাকায়। আর এই বইটা যদি কুরিয়ারে নিতে চান তাহলে আপনাকে 400 টাকা পে করতে হবে। কত টাকা? 400 টাকা আপনাকে পে করতে হবে। 400। কি ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গুড। তাহলে দেখেন, পৃথিবীর একটা কাল্পনিক ভাষা বংশের নাম হলো ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। এর প্রধান শাখা ছিল, একটা হলো কেন্তম আর একটা শতম। এই শতম শাখা থেকে মূলত আমাদের বাংলা ভাষার জন্ম। এই যে আপনার ক্যারিয়ার প্লাস বইটা আমি পড়তেছি, খুবই চমৎকার একটা বই, ভেরি গুড, ভেরি গুড, অনেক গবেষণাধর্মী বই একটা। আবার দেখেন, বাংলা ভাষার জননী বলা হয় কাকে? এই প্রাকৃত ভাষাকে। পরীক্ষা অনেকভাবে ঘুরতে পারে যে বাংলা ভাষার জননী বলা হয় কাকে, মা বলা হয় কাকে? প্রাকৃত ভাষাকে। আবার যদি বলে যে বাংলা ভাষার সহোদর, বোন বা ভাই বলা হয় কোন ভাষাকে? অসমিয়া ভাষা। অসমিয়া ভাষাটা কোন অঞ্চলের? আসামের ভাষা, ভারতের। কথা কন না কেন? এইরকম বাংলা ক্লাস করেন কখনো? কোন বাংলাদেশে পেজে দেখেন এত ব্যাখ্যা সহ পড়ায়? আমরা যেভাবে ম্যাথ, ইংরেজি, তারপর বাংলা, এবার জিকে, তারপর এইগুলো আমরা যেভাবে ব্যাখ্যা সহকারে আপনাদের পড়াই, কোন পেজে করা একটু বলেন? কত সুন্দর মতো বুঝাই দেয়। এরপরে যদি না পড়েন আপনারা তাহলে হবে ভাইয়েরা? আচ্ছা দেখেন,
কোন নাম্বারে টাকা পাঠাবো? এই যে কোন নাম্বার পাঠাই, যে 0193996463 এগুলো পাঠালেই হবে। ওকে, আমাদের একটা পেমেন্ট নাম্বার আছে, পেমেন্ট নাম্বারটা আপনাদেরকে শেষে দিয়ে দেবো। আচ্ছা দেখেন পরের প্রশ্নটা কি, বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? এটা 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসছে। দেখছেন, নিবন্ধন পরীক্ষায় সাহিত্য পড়বেন না, আপনি নিবন্ধন পরীক্ষাও পাশ করতে পারবেন না প্রিলিতে, কারণ এখানেও খেলা আছে, সাহিত্য থেকে প্রশ্ন আসে। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কি? একটা খেয়াল রাখেন, আবার বলতে পারে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন, আদি অথবা প্রথম নিদর্শন। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন বা প্রথম গ্রন্থ যদি বলে তাহলে হবে চর্যাপদ। অপশনে চর্যাপদ না থাকলে উত্তরটা হবে দোহা কোষ। ক্লিয়ার? তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন যদি পরীক্ষা আসে উত্তরটা হবে চর্যাপদ। অপশনে চর্যাপদ না থাকলে উত্তরটা হবে দোহা কোষ। অপশনে চর্যাপদও নাই, দোহা কোষও নাই, তখন টিক দিয়ে আসবা চর্যাচর্য বিনিশ্চয়। তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি? চর্যাপদ, চর্যাপদ, চর্যাপদ। কোনো কারণে চর্যাপদ না থাকলে দোহা কোষ, দোহা কোষ, দোহা কোষ। এবার দেখেন এখানে প্রশ্ন বলছে বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের আদি নিদর্শন বা প্রথম কোনটি? উত্তরটা শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। আর আমরা জানি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা হলেন বরুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে, এই কাব্যটির মূল রচয়িতা, এই কাব্যটির লিখে রাখেন ভাইয়ারা, এই কাব্যটির মূল রচয়িতা হলো বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস। তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতাকে বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস, বরুচণ্ডী দাস। এই কাব্যটির আদি নাম বা পূর্ব নাম ছিল শ্রীকৃষ্ণ, শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই কাব্যটির পুরাতন নাম বা আদি নাম। এই কাব্যটি কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে আবিষ্কার করেন বলতে পারেন? এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার করেন কে? 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। আপনাকে বলতে হবে সেই ব্যক্তিটাকে বসন্ত রঞ্জন রায়। লোকটার নাম কি? এই যে সেতু সরকার লিখছে স্যার বসন্ত রঞ্জন রায়। তিনি কি করছেন? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরে মাচার চালা থেকে তুলট কাগজে হাতে লেখা একখানি পুঁথি উদ্ধার করেন। এই পুঁথিটির প্রথম কিছু পৃষ্ঠা নাই, মাঝখানে কয়েকটা পৃষ্ঠা ছিল এবং শেষে অন্তত 45 পৃষ্ঠা নাই। এই জন্যই কিন্তু এই বইটার ভিতরে একটা সিরকুট পাওয়া আছে, সেখানে লেখা আছে শ্রী শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই ধারণা থেকে বলা হয় যে এই কাব্যটির নাম ছিল এটা। পরবর্তীতে এই কাব্যটা সংশোধন করে এই বসন্ত রঞ্জন রায় কাব্যটির নাম রাখলো শ্রীকৃষ্ণ কীর্তন। তিনি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই কাব্যটি প্রকাশ করেন 1916 সালে। তাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি আবিষ্কারের কত সালে? 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ক্লিয়ার? কথা কন্যাকা ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার? চমৎকার একটা কারক থেকে এতক্ষণ পরে একটা ব্যাকরণ প্রশ্ন আসছে, তাই না? এতক্ষণ পরে একটা ব্যাকরণ প্রশ্ন আসছে। পাপে বিরত থাকো কোন কারকে কোন বিভক্তি? পাপে বিরত থাকো, বলো না, বলো না, বলো না। পাপে বিরত থাকো, পাপের নিচে দা কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। অপাদানের সপ্তমী, করণ কারকের সপ্তমী, অধিকরণের সপ্তমী নাকি কর্মকারকের সপ্তমী? দ্রুত বলেন। সহজ সহজ সহজ, একদম সহজ। অধিকরণের সপ্তমী, এটা অধিকরণ সপ্তমী হয়। ও আমি তো পড়াইছি না ভাইয়া কারকের ক্লাসে যে অপাদান মানে মাইনাস, অধিকরণ মানে প্লাস। অপাদান মানে মাইনাস আর অধিকরণ মানে কি প্লাস। পাপে বিরত থাকো মানে পাপ থেকে বিরত থাকো, মাইনাস বুঝাচ্ছে। 100% অপাদান কারক। মূল শব্দ হলো ভাইয়া এখানে পাপ, মূল শব্দ পাপ, বিভক্তি আছে এ, পাপ যোগ এ সমান কি পাপে। তাহলে কি অপাদান কারক মানে মাইনাস, অধিকরণ কারক মানে কি প্লাস, অধিকরণ কারক মানে কি প্লাস। দেখেন
যদি বলে যে শুক্রবার থেকে স্কুল বন্ধ, এই যে দেখেন। আবার যদি বলে শুক্রবার থেকে স্কুল খোলা, দেখেন। যদি বলে শুক্রবার থেকে স্কুল বন্ধ, এটা কিন্তু রানিং বুঝাচ্ছে, রানিং টাইম, রানিং প্লেস যদি বুঝায় অপাদান কারক, স্টপ টাইম স্টপ প্লেস থাকলে অধিকরণ কারক। তা দেখেন শুক্রবার থেকে স্কুল বন্ধ, রানিং, অর্থাৎ শুক্রবার থেকে একদম স্কুল বন্ধ, কন্টিনিউ চলতেছে, এটা হলো অপাদানে পঞ্চমী, এটা বলে অপাদানে পঞ্চমী। আবার দেখেন শুক্রবার থেকে স্কুল খোলা, রানিং টাইম, এটা অপাদানে পঞ্চমী। ক্লিয়ার। আর যদি বলে শুক্রবার স্কুল বন্ধ, যদি বলে শুক্রবার স্কুল বন্ধ এই কথা থাকলে তাহলে এটা বলে অধিকরণে শূন্য। যদি বলে শুক্রবার স্কুল বন্ধ থেকে কথাটা না থাকে তাহলে শুক্রবার স্কুল বন্ধ স্টপ, তাহলে হবে অধিকরণে শূন্য। ক্লিয়ার। স্যার ঘুম পাচ্ছে, এখন কি করতে হবে? ও বাবা, কেন ঘুম পাচ্ছে? কথা কান না কেন? তাহলে আর পড়াবো না। এই যে ঘুম পাচ্ছে কইছেন না, আর পড়াইতাম না। বলছিলাম সারা রাত পড়াবো, কিন্তু তোমরা খালি কেউ ঘুম পাচ্ছে, তাহলে পড়াবো না, ক্লাস অফ করে দেবো, স্টপ করে দেবো। ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, কেউ বলতেছে স্যার ঘুম পাচ্ছে, কেউ বলছে ফোনের চার্জ শেষ হয়ে যাচ্ছে, আর পড়াইতাম না। তোমাদের যে এনার্জি আমি বুঝে গেছি, তোমাদের যে যৌবন আস্তে আস্তে হ্রাস পেয়ে গেছে, এই যৌবন দিয়ে কিচ্ছু হইতো না। কোনটি বেতিয়ার বহুব্রী সমাসের উদাহরণ? এটা ৭৭তম শিক্ষক নিবন্ধনে আসছে কলেজ পর্যায়ে। চিরসুখী, দশানন, গায়ে হলুদ, কানাকানি। দ্রুত বলেন। তোমাদের শরীরে প্রেম নাই, বুঝে গেছি। কেউ কয় মাথা ঘুরায়, কেউ কয় স্যার বমি বমি ভাব আসতেছে, কেউ বলতেছে ফোনে চার্জ নাই। তা কি কেউ? আমি বললাম সারা ধুমাইয়া চলবে, কিন্তু তোমাদের শরীরে প্রেম নাই, এনার্জি নাই, যৌবন হ্রাস পাচ্ছে। বোঝা গেছে? কোনটি বেতিয়ার বহুব্রী? একটা জিনিস মনে রাখবেন, এই বেতিয়ার বহুব্রী চেনার মূল উপায়টা কি? বেতিয়ার বহুব্রী চেনার মূল উপায় হলো এর পূর্ব পদে পূর্ব পদে স্বরে এবং পরের পদে কি থাকে? পরপদে রস্বই থাকে। আমরা সমাস পার্ট 1, সমাস পার্ট 2 দুইটাই কিন্তু শেষ করেছি আপনাদের। তাহলে কোনটি বেতিয়ার বহুব্রী সমাসের উদাহরণ? আমি বলছি পূর্বপদে এবং পরপদে রস্বই। যেমন চয়রস্যু করে চু, কথা কনাকা চস্কের চু, পরের ওয়ার্ডটা পরে বর্ণটা কি হবে বলেন তো? সারাত পড়াইলে তো আরো হলো হবে, গট বলেন তো। অনেকে বলছেন গায়ে হলুদ, চস্কের চু, পরের ওয়ার্ডটা বলেন, পরের বর্ণটা কি লিখবো বলেন? নাকানি, মারামারি, লাথালাথি, কিলাকিলি। স্যার আজকে সারাত ক্লাস করবো আপনার, যাক আমার সাথেই আছে সালমান, সাদিক, শামিম। কানাকানি, একজন বলছে গায়ে হলুদ। স্যার অনেক প্রেম আছে, চালিয়ে যান। তোমাদের যে কি প্রেম এত বুঝেই গেলাম। স্যার বগুড়া শাখায় কি আপনার বইটি পাওয়া যাবে? বগুড়া শাখায় যোগাযোগ করেন, পাইতে পারেন। দ্রুত বলেন, দ্রুত। সেতু সরকার হাসি দিছে কেন? তুমি হাসলা কেন? আমি বললাম চস্কের চু, এবার কি বলাইলে হয় ক? এবার একটা বর্ণ বসা, দেখি পারেন কিনা। হ্যাঁ, আমি বলছি যে পূর্বদা পস্কের, আমি একটা বর্ণ লিখেছি চস্কের চু, এবার আপনার একটা বর্ণ দিয়ে এটা বানান না। চোখা চুকি না, চোখা চুকির ভিতরে হবে না, এটা তো চস্কের চু, চোখা কেন হবে না তো? স্যার সাউন্ড প্রবলেম। চুলা চুলি, এই তো দেখেন পাইরে গেছে, চস্কের চু লয় কাল্লা চুলা, এই যে দেখেন স্বরে দেখছেন। এবার চস্কের চু, এই লয় রসিকারে লি, চুলা চুলি। তা পূর্বপদে আর এই পরপদে রস্বইকার আছে, এটার নাম কি? কথা কনাকা চুপি না, চুপি হবে না ভাইয়া, চুপি হবে না। একজনে বলছে এই যে চুপি হয় কেমনে? চস্কের চু, পস্কেপি চুপি, চস্কের চু, পস্কেপি চুপি। না, এই চুপি হবে না, চুপি হবে না, চুপি হবে না। চুপি বলো কেউ জেনে যাবে, ঝিলে ভাবে কেউ জেনে যাবে, তাই না? ভয় করি না জানো কোনো কিছুই, যদি তুমি আমি রই একসাথে।
চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। জীবনে প্রচুর যৌবন আছে স্যার। কি যৌবন আছে দেখলামই তো। হ্যাঁ হ্যাঁ, চোখা চোখে না, এটা হবে না। তা চুলাচুলি চুপি চুপি এটা হবে না, কারণ হৃদয় বর্মন স্যার চুমাচুমি হবে স্যার? হ্যাঁ হবে। চুমাচুমি হবে না কেন? চুমাচুমি হবে না, এটা কোনো কথা হবে না কেন? হবে তো, চুমাচুমি হবে 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 হবে। পরেরটাকে 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 ব্যতীয় বহুব্রীহি সমাস। ওয়াও, দেখেন ঢাকেশ্বরী, ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে বলেন তো? তাড়াতাড়ি 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 বলেন, দ্রুত বলেন, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? শততম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে আসছে পরীক্ষায় প্রশ্নটা। দেখেন কত কঠিন প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে। দ্রুত 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 দ্রুত। ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকেশ্বরী কোন নিয়মে হয়েছে? আ প্লাস দীর্ঘ, আ প্লাস দীর্ঘ। দেখেন এই ধরনের সূত্র থেকে যদি দিয়ে দেয় তাহলে কি করতে হয় জানেন? দ্রুত দ্রুত দেখেন একটা জিনিস আমরা লিখি, সেটা হলো এই যে দেন ঢাকা ঢা, কয়কার কা ঢাকা, তালা বসে পাবে এই দীর্ঘই। আগে আপনাকে সন্ধি বিচ্ছেদ করতে জানতে হবে। সন্ধি বিচ্ছেদ করার ক্ষেত্রে এই দ্বিতীয় ধ্বনির নিচে আপনার নজর রাখতে হবে। দেখেন দুইটা পার্টে আপনাকে ভাঙতে হবে। ঢাকেশ্বরী মূল শব্দ কিন্তু ঢাকা, ঢাক না, মূল শব্দ ঢাকা, কারণ ঢাকেশ্বরী মধ্যে কোথায়? ঢাকাতে, ঢাকা। এখন দেখেন এখানে আছে একার, কি আছে? একার, তাতে আসে এ শরী, কিন্তু ঈশ্বরী কোনো অর্থ নাই, হবে কি? ঈশ্বরী। ঈশ্বরী বানান ঈশ্বর শব্দ থেকে আসছে ঈশ্বর, তাই ঢাকা যোগ ঈশ্বরী সমান সমান ঢাকেশ্বরী, দীর্ঘই। এখন দেখেন এখানে কোন ধ্বনি আসছে? ঢাকা প্লাস এখানে সরাসরি আছে কোন ধ্বনি? দীর্ঘইকার। তাহলে আ প্লাস দীর্ঘইকার, আ প্লাস দীর্ঘইকার ইজ ইকুয়াল টু এ, আ প্লাস দীর্ঘ ইজ ইকুয়াল টু এ, আ প্লাস দীর্ঘ এই যে প্রথমটাই, আ প্লাস দীর্ঘ ইজ ইকুয়াল টু এ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আপনি যদি এরকম আবার এই অন্য কোনো জব পরীক্ষায় যে এরকমই আসবে তা কিন্তু না, অন্য শব্দ দিয়ে দেবে। আমরা আরেকটা শব্দ দেখি, এই যে দেখেন আরেকটা শব্দ দিতে পারে যে পরীক্ষা। দেখেন পরীক্ষা পর ওই দিকেরই ক্ষীয়তে আকার। পরীক্ষা শব্দটিতে কোন সন্ধির নিয়ম আছে? এই যে দেখেন এই দ্বিতীয় ধ্বনির কাছে নজর দিবেন, পরি, এখানে পরিবান দীর্ঘার, কিন্তু বাস্তবে পরিবানান আমাদের কিন্তু রস্বইকার, কারণ পরি দীর্ঘের বানান কোনো অভিধানে নেই, পরিবান কিন্তু রস্বইকার। পরিযোগ ইচ্ছা, ইচ্ছা বানাকে দীর্ঘই, এই যে দীর্ঘই, এই দিলাম দীর্ঘই। এবার ক্ষীয়তে আকার, এই হলো ক্ষীয়তে আকার। তো পরিযোগ ইচ্ছা সমান পরীক্ষা। এখন দেখো এখানে কোন ধ্বনি আছে? রস্বই ধ্বনি আছে, প্লাস এখানে সরাসরি কোন আছে? দীর্ঘই ধ্বনি। তার রস্বই প্লাস দীর্ঘইকার মিলে কি হলো? দীর্ঘইকার। এই যে দীর্ঘইকার, এই দীর্ঘই, তার রস্বই প্লাস দীর্ঘই ইজ ইকুয়াল টু দীর্ঘই। অর্থাৎ রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর রস্বইকার কিংবা দীর্ঘ থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়। ওকে ওকে, কথা কর না কেন? ক্লিয়ার? কথা কর না কেন? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কি শৈলে প্রেম আছে? হ্যাঁ, আমি একলা মানুষ তাই আমাকে রেখে সবাই চলে গেছে? একাই ভালো, বুঝছেন? একাই ভালো। কথা কর না কেন? কি জাদু করিলা পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে প্রাণ সজনী, থাকিতে পারি না ঘরেতে। এই কথা কন না, পারবেন? নিয়ম থেকে আসলে পারবেন, এই নিয়ম থেকে আসলে পারবেন। পরীক্ষায় কিভাবে সূত্র ভাইঙ্গা তারপর আর একটা বের করতে হয়, শব্দ থেকে সূত্র বের করে কিভাবে বের করতে হয় আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। দেই আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই দিই, আর একটা বুঝাই দিই। হ্যাঁ গুড, আর একটা দিয়ে বুঝাই দিই। যেমন রত্নাকর, রত্নাকর, এই দেখেন এইখানে দ্বিতীয় ধ্বনি নিচে দিবে, তাই না? ওরে তপু আক্তার কি বলছে? স্যার আপনাকে কতগুলো কমেন্ট করলাম, আপনি একটাও পড়লেন না। ওকে বেবি, এই তো পড়লাম। এই যে রত্নাকর, মূল শব্দ কিন্তু রত্না না, রত্না কিন্তু আবার বাংলা সিনেমার একটা নায়িকা, সেকেন্ড হ্যান্ড নায়িকা। এটা হবে রত্ন, রত্ন, রত্ন যোগ কি হবে? আকর। এই যে আ ধ্বনি আছে, আ ধ্বনি তা লিখবো এই যে আ কর, আকর, রত্ন যোগ আকর। আকর অর্থ কি জানেন? খনি। আকর অর্থ
খনি। এখন দেখেন তাহলে রত্নাকর শব্দটিতে সন্ধির কোন নিয়ম আছে? এই রত্ন শেষে কোন ধ্বনি আছে? অধ্বনি আছে, প্লাস এখানে শেষে কি আছে? আধ্বনিটা আছে। কি আছে? আধ্বনি। তাহলে অ প্লাস আ ইজ ইকুয়াল টু কি হলো? এই আকার, এই আকার। অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। তো অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে এই আকার হলো। কিভাবে বের করতে হয় মনে থাকবে? কথা কন না কান। ইক্ষাবান রসইকা হয় না? দীর্ঘার দীর্ঘা দীর্ঘা দীর্ঘার। তোমার জন্য ভালোবাসিয়াছি আমি শতরূপে শতবার, যুগে যুগে জনমে জনমে অনিবার। বাহ, কত সুন্দর, সব রোমান্টিক ক্লাস করতেছে। হ্যাঁ, সব 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 কি সব নায়িকাদের নাম মুখস্থ আছে। কেন? রত্না তো আমার ইউনিভার্সিটি নায়িকা, ঢাকা ইউনিভার্সিটির নায়িকা না। রত্না কিন্তু সে কিন্তু কি করছে না, রত্না কিন্তু প্রথমে জগন্নাথ ভার্সিটিতে পড়ছে, ভালো স্টুডেন্ট কিন্তু ভার্সিটি কিন্তু ছাত্রী। এবার রত্না কিন্তু এই বাংলা সিনেমা নায়িকা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সমাজ কল্যাণ থেকে মাস্টার্স কমপ্লিট করছে, তা জানেন? ঢাকা ইউনিভার্সিটি থেকে সমাজ কল্যাণে মাস্টার্স করছে কে? এই বাংলা সিনেমার নায়িকা রত্না। মনে করছেন কি ঢাকা ইউনিভার্সিটির নায়িকাও আছে, নায়ক আছে, মিস্টার জায়েদ খান দিগ্গজি নায়ক। এ তোমাদের এটা ঢাকা ইউনিভার্সিটির নায়ক। কি কন? অমিত হাসান বাংলাদেশে বিখ্যাত একজন নায়ক, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। সোহেল রানা বাংলাদেশে বিখ্যাত একজন নায়ক ছিল, সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি। কেউ আছে ঢাকা ইউনিভার্সিটির নায়িকা? ঢাকা ইউনিভার্সিটির নায়ক আছে, নায়িকাও আছে, তাই না? ঢাকা ইউনিভার্সিটির নায়ক নায়িকা সব আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এই যে আপনারা অনেকে জি বলেন, এই কথাটা কিন্তু ঠিক না ভাইয়া। ইয়েস এর বাংলা কি? ইয়েস এর বাংলা হচ্ছে জয়ের ও শিকারে জি, কিন্তু আপনারা কি করেন? এই জয়ের পাশে একটা বফলা দেন, আবার কি এই জয়ের পাশে এখানে একটা বফলা দেন। এগুলো কি ভাইয়া? এগুলো চলে? ইয়েস এর বাংলা হলো জয়ের ও শিকারে জি, জয়ের ও শিকারে জি 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 জি। দেখছেন কি? ক্লিয়ার। স্যার ক্লাস কখন শেষ হবে? যাক, আপনাদের অত্যাচার আর থাকতে পারলাম না। কারো চার্জ নাই, কারো মাথা ঘুরায়, কারো বমি বমি ভাব আসে, আমি ক্লাস বন্ধ করে দিলাম, আর নিলাম না। তাইলে যাক, একদম শেষ করে দিলাম। যাক, পড়াবো না আর, দিলাম ক্লাস শেষ করে। আপনাদের ঘুমায়, মাথা ব্যথা, বমি বমি ভাব আসে, তাহলে আর পড়াইলাম না। ঠিক আছে? আর পড়াইলাম না, কথা কনা, ঠিক আছে? আর পড়াইলাম না। তাইলে আপনারা একদম ই করে ফেলাইছেন একদম। স্যার শেষ করে দিলাম, শেষ করে। স্যার আমরা ক্লাস করব, কথা কন না কা? হ্যাঁ, এখন কয় ফারজানা মিমি কয় স্যার আমার কোনো প্রবলেম নাই, আরেকজন কয় স্যার আমার গার্লফ্রেন্ড আছে, তার সাথে কথা বলা লাগবে। তো কিসের ক্লাস নেব? কারো কয় ফোনে চার্জ নাই, কারো কয় মাথা ঘুরায়, ভাব আসে, কারো কয় আমার ফোনে চার্জ নাই, আমার নিজের চার্জ নাই, শরীরে প্রেম নাই, আবার একজনের কয় ঘুম আসে। তা কি পড়াবো? কি পড়াবো কন? এ কথা কন না। একটা ওয়ার্ডও কি আমরা কি বই দেখে দেখে পড়াই, স্লাইড তৈরি করে পড়াইছি? হ্যাঁ, এই যে এতগুলো তথ্য দিলাম আল্লাহর রহমত আপনাদেরকে, এই ক্লাস করে তো অনেক উপকার হয়েছে। কথা কন না, ক্লাস কি উপকার হলো? কথা কন না। জব বিডিসির ক্লাস করবেন। তবে আমি বলি সবাইকে পরামর্শ দিই, ভাই যারা বেসিক থেকে পড়তে চান তারা বিসিএস কোর্স করেন। যাদের বয়স এখনো আছে, চাকরি বয়স, দয়া করে বিসিএস কোর্স করেন। এই বিসিএস কোর্সটা করলে আপনার আর কিছু লাগে না। আপনি বিসিএস কোর্স করেন, বেসিক থেকে শিখেন, আর কিচ্ছু লাগবে না। বিসিএস করেন, আর কিচ্ছু লাগবে না। স্যার অনেকদিন পর আপনার ক্লাস করতেছি, স্যার আমি আজকে ক্লাস করব, প্লিজ অফ করবেন না। একটা গান শোনান না স্যার, প্রেমের গান। ওরে বাবা, কি গান? প্রেমের গান। খাইছে রে প্রেমের গান। আমি প্রেমের গান পারি না, তো আমি প্রেমও করি না, তাই প্রেমের গান পারি না। আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে আমি কি করতাম? প্রেমের গান গাইতাম। আমার তো গার্লফ্রেন্ড নাই যে প্রেমের গান গাবো একটা, কেন? জাজাকাল্লাহ খান। স্যার ক্লাস কেমন লাগলো? স্যার আপনি সাথে থাকলে কখনোই ঘুম আসবে না স্যার। মুনিয়া লিখছে স্যার, হ্যাঁ আমি যদি তোমার সাথে থাকি তোমাকে তো ঘুমাতেই দিব না, তোমার ঘুম আসবে কিভাবে, তাই না? ভালো কথা বলছেন, চমৎকার কথা বলছেন নাসির স্যার। আপনি আমার সাথে থাকলে কখনোই চোখে ঘুম আসবে না, শুধুই কি হবে? চোখাচোখি, তাই না? দেখি দেখি স্যার, আমি তো ক্লাস বন্ধ করছেন কেন স্যার? আপনারা বলেন স্যার, প্রেম কি? প্রেম এর প্রকৃতি প্রত্যয় হলো প্রিয়যোগ ইমন। প্রেম এর প্রকৃতি প্রত্যয় কি? প্রিয়যোগ ইমন। প্রিয়যোগ ইমন, ইমন প্রত্যয়। এটা প্রেম এর প্রকৃতি প্রত্যয়। এটা কিন্তু পরীক্ষা আসছে, অনেকবার চাকরি পরীক্ষা আসতে পারে। প্রিয়যোগ ইমন, প্রেমের নাম বেদনা। বাহ! আর পার্থ লাগছে পাঞ্জাবিটা সুন্দর স্যার। হ্যাঁ, পাঞ্জাবি কোন ভাষার শব্দ বলতে পারেন? পাঞ্জাবি, পাঞ্জাবি কোন ভাষার শব্দ? পাঞ্জাবি উর্দু ভাষার শব্দ। পাঞ্জাবি কোন ভাষার শব্দ?
পাঞ্জাবি কিন্তু উর্দু ভাষার শব্দ। পাঞ্জাবি, ও বাবার সেতু সরকার বলছে, জি স্যার চোখে চোখে কথা হবে। কি বলছে? চোখে চোখে কথা বলে। চোখ যে মনের কথা বলে, চোখে চোখ রাখা শুধু নয়, চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই, চোখ যে মনের কথা বলে। কি ক্লিয়ার? ক্লিয়ার? কথা কর না কেন? কি ক্লিয়ার? হ্যাঁ, পাকিস্তানি পাঞ্জাব, পাঞ্জাবি পাকিস্তানি সাথে গরজ। প্রিয়যোগ ইমানা, প্রিয়যোগ ইমন, প্রিয়যোগ ইমা কেন? আপনি আপনার গার্লফ্রেন্ডের নাম বলতেছেন তাই না? প্রিয়যোগ ইমন সমান সমান প্রেম। এই হলো প্রেম এর প্রকৃতি প্রত্যয়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? লিখছেন লিখছেন লিখছেন? দ্রুত দ্রুত দ্রুত। ওরে বাবারে, নাসির স্যারের ক্লাস করলে কেমন যেন কবি কবি ভাব চলে আসে। একটা জিনিস খেয়াল করবেন, পড়াশোনা যদি বিনোদের মধ্যে না, বাংলা একটা হলো কঠিন সাবজেক্ট, বাংলা একটা রসকসহীন, রস দিলে তারপর থাকে। বিসিএস এর ভিতরে এত পড়াশোনা সারা জীবন। এই সারা জীবন কি করেন? সারাদিন অনেকে কিন্তু কি করেন, এই ছোট ছোট কাজ করেন, তারপর জব করেন, মাঠে কাজ করেন, তারপর যদি রাতে একটা ফ্রি ক্লাস করতে পারেন, ওই ক্লাসটার ভিতরে যদি রস, শ্লেষ, উপমা, উৎপ্রেক্ষা যদি না থাকে, ক্লাসটা যদি প্রাণবন্ত না হয়, তাহলে কিসের ক্লাস? কথা কন না, কিসের ক্লাস? ক্লাস হবে ফাটাফাটি, ক্লাস হবে কে? ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। যাই হোক, আপনারা অনেক রাত পর্যন্ত আজকে থাকলেন। ইনশাল্লাহ আমরা আজকে পর্ব 1 শেষ করলাম। আপনাদের এরপরে আমরা কিসে দেবো? আমাদের এই বিগত সালে বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন, এগুলা কি করব? আমরা পড়াবো। তো আপনাদেরকে আমরা একটু বলি যে, সবাইয়ের উদ্দেশ্যে বলি যে আপনারা ভাইয়া বিসিএস, এই যে সব বিসিএস কোর্স করেন জীবনে কাজে লাগবে। আর এই বিসিএস কোর্স আমাদের কিন্তু অনলি 3000 টাকা। কত টাকা? 3000 টাকা হাইলাইট সহ। আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছেন তারা এটা 2500 টাকা দিবেন। কত টাকা? যারা আমাদের পুরাতন স্টুডেন্ট তাদের জন্য এই কোর্সটা কিন্তু 2500 টাকা। যেমন ফার্স্ট ইয়ারে পড়েন, সেকেন্ড ইয়ার পড়েন, থার্ড ইয়ার পড়েন, ফোর্থ ইয়ারে পড়েন, ইন্টারে পড়েন, ইন্টার পরে কিন্তু অনেক সার্কুলার আছে, যেমন এরকম উপজেলা সমাজকর্মী দিয়ে দিল, এরকম। ক্লিয়ার? লিখছেন 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 লিখছেন? মজায় মজায় ক্লাস হবে। আমার কথা হলো, জব মেডিসিনের প্রত্যেক স্যারের ক্লাস হবে জমজমাট, রস কসহীন। যে ক্লাসের ভিতরে কোনো রস থাকবে না, ম্যাথমেটিক্সের ক্লাসও আমাদের ক্লাসে রস জমে, সব ক্লাসে রস থাকতে হবে, তাই না? কারণ আমাদের দেখেন 35তম বিসিএস পরীক্ষা আসছিল না? বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে বলা হয় কি রস? মধুর রস। দেখছেন, বৈষ্ণব পদাবলিতে শৃঙ্গার রসকে বলা হয় কি? মধুর রস, তাই না? এটা কিন্তু আমাদের বিসিএস পরীক্ষা আসছিল, 35তম বিসিএস পরীক্ষায়। ক্লিয়ার 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 ক্লিয়ার? আচ্ছা দেখেন, আমরা তাহলে বিসিএস কোর্স 3000 টাকা। আর আমি বলি যে যারা এটিও কোর্স করবেন, এই যে এটিও কোর্স যারা করবেন তাদের জন্য কিন্তু এটা ভাইয়া 1650 টাকা বলে দিলাম, 1650 টাকা। আমাদের পেমেন্ট নাম্বারটা একটু নিয়ে এসো তো। তারপর এটিও কোর্স কিন্তু 1650 টাকা। এরপর যদি আপনারা মনে করেন যে 10 থেকে 20তম গ্রেডের কোনো কোর্স করেন, তাও কিন্তু 1650 টাকা। আপনারা যদি 19তম নিবন্ধনে ভর্তি হয়, তাও এই 1650 টাকা, 1650 টাকা। ঠিক আছে? 19তম নিবন্ধন যদি করেন, তাও 1650 টাকা। আপনারা যদি প্রাইমারি অ্যাডভান্স কোনো কোর্স করেন, প্রাইমারি অ্যাডভান্স, তাও কিন্তু 1650 টাকা। আর 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি আছে সবই কিন্তু 1650 টাকা। ওকে ওকে ওকে, মনে থাকবে? গুড। আর যে পেমেন্ট, আমি একটা আপনাদেরকে পেমেন্ট নাম্বার দিচ্ছি আজকে। এই পেমেন্ট নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে আপনারা টাকা পাঠাবেন। ওকে? তাই পেমেন্ট নাম্বারটা আমি একটু আপনাদেরকে লিখে দিচ্ছি। আমাদের পেমেন্ট নাম্বার 0130314140483। এই যে দেখছেন, এই নাম্বারটা 013341404। দেখেন, এই পেমেন্ট করলে কিন্তু আপনাদের কোনো সেন্ড মানিতে টাকা কাটে না। আগে সেন্ড মানি করলে আপনাদের 5 টাকা 10 টাকা কাটে নেয়। তাই এটা হলো পেমেন্ট নাম্বার। পেমেন্ট করলে আপনাদের পেমেন্ট নাম্বার দেখেন, পেমেন্ট করলে কিন্তু আপনাদের কোনো সেন্ড মানিতে টাকা কাটবে না। এই পেমেন্ট নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। ওকে? মনে থাকবে? নিবন্ধন রিটেন স্কুল তো ইংরেজি 3টা ক্লাসের পর আর নেওয়া হলো না কেন? কে কইছে 3টা ক্লাস? স্যার আপনার নম্বর শেষে 36, আমি আপনাকে 600 টাকা পাঠিয়েছি নিবন্ধনে, আমার নাম্বার সাথেই পাঠিয়েছি নিবন্ধনে 19তম নিবন্ধনে ভর্তি হওয়ার জন্য। দেখি আর কেউ আছেন?
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। গাট। কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলেন, দ্রুত ক্লাসটা শেষ করব, কারণ আপনাদের যাদের ঘুম আসছে, ঘুম পাচ্ছে না। 19তম নিবন্ধনে অফলাইন কোর্স ফি 4000 টাকা। নিবন্ধনে অফলাইন কোর্স ফি 4000 টাকা। ভাইয়া 4000 4000 4000। আর সবাই একটা সুখবর দিয়ে রাখছি, আমাদের নার্সিং কোর্স, আমাদের এবছর যারা আপনাদের ছোট বোন, ছোট ভাই, কারো শালি, কারো শালা যদি থেকে থাকে, তাহলে নার্সিং কিন্তু আমাদের এবছর কোর্স রান হচ্ছে অনলাইন প্লাস অফলাইন। আমাদের অফলাইন সকল শাখায় এবং অনলাইন আমাদের নার্সিং কোর্স একদম ফাটাফাটি ক্লাস হবে নার্সিংয়ের। ঠিক আছে? অর্থাৎ যারা 8000 10000 12000 15000 টাকা দিয়ে নার্সিংয়ের কোর্স এগুলো করার কোনো দরকার নাই। সর্বনিম্ন কোর্সে বা নার্সিং কোর্স করাবো বাংলাদেশের আমরা। কোনো 8000 10000 টাকা হবে না, সর্বনিম্ন কোর্স এবং নার্সিং ভর্তি কোর্স করাবো। আপনাদের যারা ছোট বোন ভাই ব্রাদাররা আছে তাদের উদ্দেশ্যে বলছি, নার্সিং জব মেডিসিন নার্সিং, ঠিক আছে? এই যে নার্সিং ভর্তি কোর্স খুব শীঘ্রই শুরু হবে। এই যে পরীক্ষার পরই দেখবেন ধামতারাক্কা, অর্থাৎ এইচএসসি পরীক্ষার পরই আপনাদের সুখবরটা দিয়ে রাখলাম। নার্সিং ভর্তি কোর্স খুব কম টাকায়, ঠিক আছে? খুব কম টাকায়। স্যার 10 থেকে 20তম কোর্সে ভর্তি থাকবো, এটিওতে ভর্তি কত লাগবে? শুনে 10 থেকে 20তম গেটে যারা কোর্সে ভর্তি আছেন তাদের এটিওর জন্য আর কোর্স করা লাগবে না, ওটাই এনাফ। স্যার বিসিএস হলে কি অন্য কোনো কোর্স করা লাগবে না? না, বিসিএস কোর্স হলে ভাই এটা হলো ফাটাফাটি কোর্স। বিসিএস মানে সকল চাকরি পরীক্ষা মা বলা হয়, এইটা করলে আর কোনো কোর্স লাগে না। স্যার 19তম নিবন্ধন প্রতিটি ক্লাসকে বেসিক সহ পড়ানো হয়? অবশ্যই। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন আমাদের ক্লাসগুলো কেমন হয়, বেসিক ক্লাস। আর এটা তো ফ্রি, প্রশ্ন সবগুলো থাকে ফ্রি, এগুলো হলো মুক্ত। স্যার কারা এটিওতে অ্যাপ্লাই করতে পারবে? এটিওতে অ্যাপ্লাই তারাই করতে পারবে যারা 2 বছর যাবত কোনো প্রাইমারি স্কুলে কর্মরত আছেন, অবশ্যই সরকারি প্রাইমারি স্কুলে যারা চাকরিজীবী তারাই অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ কেউ পারবেন না। স্যার খুলনা দৌলতপুরকে অফলাইন কোর্স আছে? অবশ্যই খুলনা দৌলতপুরে শাখা আছে। আর খুলনা দৌলতপুরে আমার সাথে দেখাবে 15 তারিখ, অর্থাৎ 15ই জুন সেমিনার প্লাস ক্লাস নেবো আমি খুলনা রয়্যাল মোড় এবং খুলনা দৌলতপুরে। আমি 15টায় থাকবো। খুলনার যারা আছেন আমার সুইজালের মাংস খাওয়াইয়েন। স্যার আমার কমেন্টগুলা পড়েন না, কাবলুধর এই তো পড়লাম ভাইয়া, কাব্যধর পড়লাম তো। প্রিলি রিটেন সব কি করা হয় বিশেষ কোর্সে? হ্যাঁ, প্রথমে আপনি প্রিলি কোর্স করতে হবে, আর রিটেন কোর্স আমাদের আলাদা ভাইয়া। আর কোনো প্রশ্ন আছে? নাই আর কোনো কোশ্চেন নাই? আবার বলে দিচ্ছি, কেউ যদি আমার 19তম নিবন্ধনে ভর্তি কোর্স কত? আমাদের 1650 টাকা, সাথে কিন্তু 4টা বই ফ্রি। প্রত্যেকটা কোর্সের সাথে আপনি 4টা বই পাবেন। স্যার বিসিএস ক্লাস কবে থেকে শুরু হবে? বিসিএস ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, বিকাল 3টায় ক্লাসটা আপনাকে করতে হবে। স্যার নিবন্ধনের জন্য হাইলাইটস পরিবর্তন করছেন? হ্যাঁ, নিবন্ধনে যারা ভর্তি আছেন তারা নতুন হাইলাইটস পাবেন, সব নতুন আপডেট তথ্য। আজকেও আমরা অ্যাড করেছি অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় বাজেট, এগুলো কিন্তু আমরা অ্যাড করেছি নতুন। একদম এই সপ্তাহের ভিতরে আপনাদের হাতে আমরা পাঠিয়ে দিব 4টা বই, একদম নতুন, সব নতুন। জামালপুরে জেলা থেকে শাখা আছে? নাই। ময়মনসিংহে জব মেডিসিন নেই কেন? জব মেডিসিন নেই ময়মনসিংহ না, ইনশাল্লাহ হবে। ইউনিয়ন সমাজকর্মী কোর্স ফি মাত্র 1550 টাকা। ইউনিয়ন সমাজকর্মী কোর্স ফি 1550 টাকা, 1550 টাকা। ইউনিয়ন সমাজকর্মী, হ্যাঁ বগুড়া শাখার নাম্বার পাওয়া যাবে। হ্যাঁ বগুড়া শাখা আমাদের জব মেডিসিন পেজে নক করেন, বগুড়া শাখার নাম্বার পাওয়া যাবে। বগুড়া শাখা আছে কামারগাড়ি, বগুড়া শাখা কামারগাড়ি আজিজুল হক কলেজের পাশে। দেখি নিবন্ধন হাইলাইটস পরিবর্তন করছে, সব পরিবর্তন, আমাদের সব নতুন আলাদা। আমাদের প্রাইমারির জন্য আলাদা বই ফ্রি, তারপর নিবন্ধনের জন্য আলাদা বই ফ্রি, 10 থেকে 20তম করে আলাদা বই ফ্রি, এবং বিসিএস কোর্সের জন্য আলাদা বই ফ্রি, সব আলাদা। স্যার ময়মনসিংহ কি আপনার কোনো ক্লাস নেওয়া হয়? না, ময়মনসিংহ আমাদের শাখা এখনো দেওয়া হয়নি, সিলেটও নাই। আচ্ছা যাই হোক, সবাইকে এই সুখবরটা দিয়ে রাখলাম। আর একটা সুখবর দিয়ে রাখি, যদি কারো কোনো আর্থিক সমস্যা থাকে 01755072190 এই নাম্বারে কল দেবেন। হ্যাঁ, কারো যদি কোনো আর্থিক সমস্যা থাকে আমার এই নাম্বারে কল দিন। স্যার গরিব তো কম নেওয়া যায় না? যারা গরিব, তোমার গরিব বানানটা ভুল, গরিব বানান হলো রস্বইকার, গরিব, গরিব হলো আরবি শব্দ। গরিব কি শব্দ? আরবি শব্দ, ঠিক আছে? এটা গরিব হলো আরবি শব্দ, এটা রস্বইকার। যারা এরকম আছেন তারা এই নাম্বারে কল দেবেন, এই নাম্বারে যাদের আর্থিক সমস্যা থাকে এই নাম্বারে কল দিবেন, ইনশাল্লাহ ভর্তি নিয়ে নেব। ওকে স্যার দিনাজপুরে আপনি কবে আসবেন? স্যার এই যে দিনাজপুরে যাই আসলাম আমি, কবে জানো? 3 দিন আগে দিনাজপুর ছিলাম, সব লিচুটি খাই আসলাম।
দিনাজপুরে ক্লাস নিয়ে আসলাম কবে জানো? এই কবে 24 তারিখ না 25 তারিখ দিনাজপুরে ছিলাম তো আমি। 3-4 দিন আগে দিনাজপুরে ছিলাম, কি গো গেছিলাম তো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভর্তি হবেন আমাদের এই নাম্বারে করে সর্বোচ্চ ছাড় দিয়ে আপনাকে ভর্তি নেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ। তুমি যে আমার কবিতা।